বায়োলজি ওয়ান শট দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় রক্ত ও রক্ত সঞ্চালন। মানুষের যে শারীরিক তত্ত্ব যে অংশটা আছে সেই অংশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ হলো এই অধ্যায়টা। তো স্টুডেন্ট, ভয়ের কোনো কারণ নেই। প্রত্যেক দিন কিন্তু আমি সিকিউ অ্যানালাইসিসের মধ্যে কতগুলো টপিক্সের নাম বলি। তুমি যত বোর্ডের কোশ্চেন তুমি অ্যানালাইসিস করো, যত টেস্ট পেপারের যত কোশ্চেন তুমি অ্যানালাইসিস করো, দেখবা ওই প্রশ্নগুলোর বাইরে থেকে কোনো প্রশ্ন নাই। যেহেতু ওই প্রশ্নগুলোর বাইরে থেকে কোনো প্রশ্ন নাই, তাই পরীক্ষা নিয়ে কোনো টেনশনও নেই। প্রশ্নগুলো সলভ করো, প্রশ্নগুলোর উত্তর রেডি রাখো, প্রশ্নগুলোর উত্তর নোট করো, আর সেই অনুযায়ী পড়ো। 100% পরীক্ষা ভালো হবে, এই নিয়ে কোনো প্রকার ঝামেলা নাই, কোনো প্রকার টেনশন নাই। আর কথা শুনতে বিরক্ত লাগলেও তারপরেও কষ্ট করে কিন্তু কথা শুনতে হবে বাবা। কথা যদি তুমি না শোনো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমার পড়া বোঝাইতে পারবো না। তুমি নোটের সাথে মিলায়া আমার কথাগুলা শুধু কষ্ট করে 10 মিনিট 15 মিনিট শুনো, দেখবা যে পড়াটা কত সহজ হয়ে যায়। তো শুরু করি আজকের অধ্যায়। দেখো, এই যে টপিক্স 11টা টপিক্স, এই অধ্যায় কিন্তু অনেক বড়। এই অধ্যায়ে কিন্তু মোটামুটি প্রায় 24 থেকে 25টা পেজ আছে। 25টা পৃষ্ঠা সংক্ষেপে করে 11টা প্রশ্নের রূপান্তর করছি। এই 11টা প্রশ্নের উত্তর কিন্তু অনেক বড় বড় না যে তোমার 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা লিখতে হবে। জীববিজ্ঞানে এরকম প্রশ্ন নাই যে প্রশ্নের উত্তরটা 4-5 পৃষ্ঠা হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু বাংলা সাহিত্য মনে করা যাবে না। এটার উত্তর কিন্তু খুব সংক্ষিপ্ত হয় এবং 1 পেজ 1.5 পেজ লিখলেই এই প্রশ্নের উত্তর যথেষ্ট হয় এবং এনাফ হয়। তাহলে তোমার এই 11টা টপিক্স 11টা কথা আলোচনা করলেই তোমার এই অধ্যায়ের পড়া শেষ। দেখো, রক্তকণিকাগুলোর মধ্যে তুলনা, লোহিত, শ্বেত, অনুচক্রিকা, এই তিনটার মধ্যে তুমি যদি তুলনা পড়ো তাহলে তোমার একই সাথে রক্তকণিকার বৈশিষ্ট্য, রক্তকণিকার কাজ, রক্তকণিকার এমসিকিউ এটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। শ্বেত রক্তকণিকার চিত্রসহ প্রকারভেদ, এটা সৃজনশীলে আসে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। শ্বেত রক্তকণিকার যে প্রকারভেদটা এটা সৃজনশীল হিসেবে আসে। রক্তের কাজ, এটা সহজ একটা প্রশ্ন, এটার উত্তর যে কোনো বইয়ের মধ্যে দেওয়া আছে, খুব পয়েন্ট আকারে সাজানো। তারপরে রক্ত তঞ্চন প্রক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা এতবার আসছে পরীক্ষা যে এবারে তুমি শেষ করতে পারবে না যে এতবার আসছে এটা পরীক্ষার মধ্যে, রক্ত তঞ্চন প্রক্রিয়া। তারপর রক্তবাহিকায় রক্ত জমাট বাঁধে না কেন, এই প্রশ্নটা আগে 2 নম্বর দিয়ে আসতো, তো 2023 সালে এটা 3 নম্বর দিয়ে আসছে। তো এই প্রশ্নটাও তোমাদের এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। তারপর হৃৎপিণ্ডের গঠন প্রক্রিয়া, মানে হৃৎপিণ্ড কিভাবে গঠিত সেটা নিয়ে অংশটা, হৃৎপিণ্ডের গঠনও তোমার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়া, হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কীভাবে রক্ত সঞ্চালিত হয়, এই 7 নম্বর কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই অধ্যায়ের জন্য। এই অধ্যায়টা যদি তুমি ভালো বুঝতে চাও তাহলে এই 7 নম্বর কোশ্চেনটা তোমার ভালো বুঝতে হবে। এটা পরীক্ষায় আসুক বা না আসুক, এই প্রশ্নের উপরে অন্যান্য প্রশ্নের উত্তর ডিপেন্ড করে। তাই অন্যান্য প্রশ্নের উত্তর যেহেতু এই প্রশ্নের উপরে ডিপেন্ড করে, এই জন্য এই প্রশ্নটা পরীক্ষায় আসুক আর না আসুক এটা তোমাকে ডিটেলস বুঝতে হবে, খুব ভালো বুঝতে হবে। আর সব কিছুর পিডিএফ দিলেও এইটার পিডিএফটা কিন্তু তুমি পরে পাবা, কারণ এই অংশটুকু তোমার আগে শুনে মুখস্থ করতে হবে। এটা তুমি যদি ডাইরেক্ট বই থেকে মুখস্থ করো বা আমাদের নোট দেখে যদি তুমি মুখস্থ করো তাহলে কিন্তু এই অংশটা তুমি কখনোই বুঝতে পারবে না। এই 7 নম্বর কোশ্চেনটা তোমাকে অবশ্যই শুনে বুঝে শিখতে হবে। শুনে বুঝে শিখলে বাকি পড়াগুলো পারবে, না হলে পারবে না। কারণ এটা তোমার আমি বলছি এই অধ্যায়ের সূত্রের মতো কাজ করবে এই প্রশ্নটা। আর এটা যখন আমি পড়াবো তখন 100% তুমি আর কোনো অংশ শুনো বা না শোনো, দয়া করে ভাই এই 7 নম্বর কোশ্চেনটা তুমি শুনো, উত্তরটা শুনো তুমি। তারপর কার্ডিয়াক চক্র, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এতবার আসছে তুমি কল্পনা করতে পারবে না যে এই প্রশ্নটা এতবার আসছে। আর এই যে এটা 10 নম্বরটা, যদি উদ্দীপকের মধ্যে চক্র এই কথাটা লেখা থাকে তাহলে আর কোনো কথা নাই, সেটা কার্ডিয়াক চক্র। আর যদি উদ্দীপকের মধ্যে স্বয়ংক্রিয় কথাটা লেখা থাকে তাহলে আর কোনো কথা নাই, সেটা হবে মায়োজেনিক নিয়ন্ত্রণ। তারপর হৃদরোগ, এটা আমরা 9ম 10ম শ্রেণী থেকে পড়ে আসতেছি। এনজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেল, এই 3টা রোগের কারণ, লক্ষণ, প্রতিকার। এটার নোট পাইবা, কোনো সমস্যা নাই, ওইটা থেকে মুখস্থ করে নিলে এটা হবে। আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো পেসমেকারের গঠন আর এর কাজের কৌশল।
এই কয়েকটা প্রশ্ন যেখানে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখছি, এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখার কারণ হলো এটা হাজার হাজার বার অনেকবার পরীক্ষার মধ্যে আসে। আর যাই করো মানে এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা লেখা আছে সেটা কোনো অবস্থায় বাদ দেওয়া যাবে না। আর 7 নম্বরে কিন্তু আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখি নাই, কিন্তু আমি বলছি এই অধ্যায়ের সূত্র এটা বুঝলে এই অধ্যায় পারবা, এটা না বুঝলে এই অধ্যায় পারবা না। তাহলে এই অংশ তোমার কিন্তু শুনতেই হবে। আসো শুরু করি। রক্ত, আমরা তো সবাই রক্ত দেখছি। রক্ত কেমন হয়? লাল বর্ণের হয়। তাহলে রক্তের একটা বৈশিষ্ট্য, রক্ত লাল। তারপর রক্ত পানির চেয়ে পাতলা না পানির চেয়ে ঘন? পানির চেয়ে ঘন। তারপর রক্ত কি? এটা কি কাচের মতো পরিষ্কার? সাদা পানির মতো পরিষ্কার? সাদা পানির মতো পরিষ্কার না, এই জন্য সে অস্বচ্ছ। তারপর রক্ত মুখে নিলে কেমন লাগে? তিতা তিতা লাগে, এই জন্য রক্ত লবণাক্ত। রক্তের pH এর মান 7.35 থেকে 7.45 pH রক্তের। 7-এর উপরে গেলে সেটা হয় ক্ষারীয়, এই জন্য রক্ত হলো ক্ষারীয়। আর রক্ত এক প্রকার যোজক কলা, কারণ এখানে কোষের পরিমাণ কম, মাতৃকার পরিমাণ বেশি, এই জন্য রক্ত কি? যোজক কলা। তাহলে রক্তের কতগুলো আমরা বৈশিষ্ট্য পাইলাম। এই বৈশিষ্ট্যের সমন্বয়ে এখন আমরা সংজ্ঞা দিয়ে দেব। রক্ত হলো ঘন, অস্বচ্ছ, লবণাক্ত, ক্ষারীয়, লাল বর্ণের তরল যোজক কলা। তাহলে রক্তের সংজ্ঞা ক্লিয়ার। রক্ত হলো ঘন, অস্বচ্ছ, লবণাক্ত, ক্ষারীয়, লাল বর্ণের তরল যোজক কলা। শেষ রক্তের সংজ্ঞা। রক্তের pH এর মান আমি বলছি 7.35 থেকে 7.45, এটা অনেকবার আসছে। আর রক্তের গড় pHটা হলো তোমার 7.40, এটা মেডিকেলের মধ্যে আসছিল, গুরুত্বপূর্ণ একটা MCQ। রক্তের আপেক্ষিক গুরুত্ব 1.065, গুরুত্বপূর্ণ, তোমার বইয়ে আছে, নিচে আন্ডারলাইন করে রাখো। তারপর তোমার রক্তের একটা স্বাভাবিক সুস্থ মানুষের দেহে, পুরুষ মানুষের দেহে 5 থেকে 6 লিটার তোমার রক্ত থাকে। আর স্ত্রী মানুষের দেহে তোমার 4 থেকে 5 লিটার তোমার রক্ত থাকে, যা দৈহিক ওজনের 8%। রক্তের তাপমাত্রা সাধারণত 36 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। এটা হলো রক্ত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যা তোমার পরীক্ষার মধ্যে আসে। তো এখন রক্তের উপাদান। সেন্ট্রিফিউগাল নামক একটা যন্ত্র আছে, সেই যন্ত্রে রক্তকে নিয়ে তুমি যদি মিনিটে ওই যন্ত্রের কাঁটাটা 3000 বার ঘোরাও, এরকম 30 বার ঘোরাইলে তোমার কি হবে? রক্তের মধ্যে 2টা স্তর তৈরি হয়ে যাবে। উপরে হলুদ একটা অংশ তৈরি হবে, আর নিচে লাল বর্ণের কিছু দানাদার অংশ দেখা যাবে। তো উপরের হলুদ তরল যে অংশটা আছে সেটার নাম হলো প্লাজমা, আর নিচের লাল যে ঘন অংশটা আছে বা দানাদার যে অংশটা আছে সেটা হলো রক্ত কণিকা। তাহলে রক্তের উপাদান হলো 2টি, একটি হলো রক্ত কণিকা আর একটা হলো রক্ত রস বা প্লাজমা। তো প্লাজমার পরিমাণ দেখো, এখন উপাদানগুলো আমরা এখান থেকে দেখি। তাহলে রক্তের উপাদান হলো 2টা। কয়টা উপাদান? 2টা উপাদান। তাহলে এগুলো হলো রক্তের উপাদান। একটা হলো রক্তরস বা প্লাজমা, আর একটা হলো রক্তকণিকা। রক্তরস বা প্লাজমা পরিমাণ হলো 55%। এই রক্তরসের মধ্যে 90 থেকে 92 ভাগই হলো পানি, আর 8 থেকে 10 ভাগ হলো কঠিন পদার্থ। এই মানগুলো কিন্তু MCQর জন্য গুরুত্বপূর্ণ। কঠিন পদার্থ আবার 2 রকম, একটা অজৈব পদার্থ আর একটা জৈব পদার্থ। অজৈব পদার্থের পরিমাণ কম, মাত্র 0.9%, আর জৈব পদার্থের পরিমাণ বেশি, 7 থেকে 9%। মানে যতটুকু কঠিন ছিল সেই কঠিনের মধ্যে অজৈব হলো 0.9%, আর জৈব উপাদান হলো 7 থেকে 9%। এখন অজৈব পদার্থের মধ্যে বিভিন্ন লবণ, খনিজ লবণ থাকে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা, এই জাতীয় কিছু খনিজ মৌল অজৈব উপাদান হিসেবে থাকে। আর জৈব উপাদানের মধ্যে আবার 3টা ভাগ আছে। একটা হলো প্লাজমা প্রোটিন, এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে। কোনটি? প্লাজমা প্রোটিন, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সকল প্লাজমা প্রোটিন আগের ক্লাসে পড়াইছিলাম, যকৃত থেকে উৎপন্ন হয়। অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, এগুলা হলো কি? প্লাজমা প্রোটিন, রক্তের প্লাজমা প্রোটিন।
তারপরে জৈব উপাদান হিসেবে এখানে নাইট্রোজেন ঘটিত কিছু রেশন পদার্থ থাকে, বজ্র পদার্থ থাকে। তারা হলো কি ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যানথিন, অ্যামোনিয়া। এরা হলো নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ যেগুলা রক্তরসে জৈব উপাদান হিসেবে অবস্থান করে। আর শেষে হলো অন্যান্য পদার্থ, গ্লুকোজ, লিপিড, হরমোন, এনজাইম, এগুলা হলো যে তোমার কি রক্তরসের উপাদান। তো রক্তরসের কাজগুলোর মধ্যে 1 নম্বর কাজ হলো রক্তরসের মধ্যে এই খাদ্য অণুগুলো দ্রবীভূত অবস্থায় থাকে, হরমোন এনজাইমগুলো দ্রবীভূত অবস্থায় থাকে। ফলশ্রুতিতে রক্ত যখন চলাচল করে তখন কি রক্তরসে চলাচল করে, আর এই রক্তরসের মাধ্যমে এই খাবারগুলো পরিবাহিত হয়ে, খাদ্য সারগুলো পরিবাহিত হয়ে আমাদের শরীরের বিভিন্ন অংশে পরিচালিত হয়। তারপর এর মধ্যে বিভিন্ন অল্প পরিমাণ অক্সিজেন এই রক্তরস পরিবহন করে, আবার বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এই প্লাজমা বা রক্তরসের মাধ্যমে তোমার পরিবাহিত হয়ে ফুসফুসের মধ্যে চলে আসে। এগুলা হলো রক্তরসের উল্লেখযোগ্য কাজ। এখন আসো রক্তকণিকা নিয়ে আমরা কথা বলবো। তো রক্তকণিকা 3 প্রকার: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। দেখো তাহলে রক্তকণিকা হলো 3 প্রকার: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। আমি বলছি যে কণিকা থেকে যেগুলো আসবে সেটা কি, কণিকাগুলোর মধ্যে তুলনা, সেই তুলনা তোমরা পড়বা, তাহলে এখান থেকে তোমার এমসিকিউ লেভেলটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো লোহিত রক্তকণিকার ক্ষেত্রে ইনফরমেশন হলো যে এগুলার উৎপত্তি। তাহলে লোহিত রক্তকণিকা সম্পর্কে আমি কিছু ইনফরমেশন দিই। প্রথম কথা হলো যে দেখো আরবিসির যে ইনফরমেশন, তো আরবিসির ইনফরমেশনের মধ্যে 1 নম্বর ইনফরমেশন হলো যে রেড ব্লাড সেল এর আরও কিছু নাম আছে, এরিথ্রোসাইট। তাহলে লোহিত রক্তকণিকার আরেকটি নাম হলো এরিথ্রোসাইট। এরিথ্রো শব্দের অর্থ লাল, সাইট মানে কোষ, লাল কোষ। তাহলে লোহিত রক্তকণিকার উৎপত্তি কিভাবে হয়? লোহিত রক্তকণিকার উৎপত্তি হয় যখন আমরা ভ্রূণ অবস্থায় থাকি, তখন তোমার কুসুমথলি থেকে। যখন ভ্রূণের বয়স 6 মাস হয় তখন যকৃত ও প্লা থেকে লোহিত রক্তকণিকার উৎপত্তি হয়। তাহলে কোথায় থেকে উৎপন্ন হবে? যকৃত থেকে। যখন আমরা মায়ের গর্ভে আমাদের বয়স 6 মাস হয় তখন যকৃত থেকে। আর যখন আমরা ভূমিষ্ঠ হই তখন হাড়ের লাল অস্থিমজ্জা থেকে তোমার লোহিত রক্তকণিকা উৎপন্ন হবে। তাহলে মায়ের গর্ভে যকৃত থেকে, আর যখন আমরা হব তোমার ভূমিষ্ঠ হব তখন হাড়ের লাল অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হবে। হাড়ের লাল অস্থিমজ্জার মধ্যে স্টেম কোষ থাকে, সেই স্টেম কোষ হতে এই লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। তারপরে আসা হলো যে এদের সংখ্যা। সুস্থ স্বাভাবিক পুরুষ মানুষের দেহে এই লোহিত রক্তকণিকার পরিমাণ থাকে 49 থেকে 54 লক্ষ। আর মেয়েদের ক্ষেত্রে এটা থাকে তোমার 46 থেকে, বই ভেদে এই মান কিন্তু ভিন্নতা আছে, 49 লক্ষ। এটা হলো একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীতে হিসাব। তবে যদি তোমার ভ্রূণ অবস্থায় থাকে তখন এদের দেহে লোহিত রক্তকণিকা থাকে 80 থেকে 90 লক্ষ। শিশু অবস্থায় থেকে 60 থেকে 70 লক্ষ। আর প্রাপ্তবয়স্ক মানুষে থাকে এই রেঞ্জটা 49 থেকে 54 লক্ষ। প্রাপ্তবয়স্ক মানুষে যদি এই রেঞ্জটার থেকে 25% কম হয় তাহলে তাকে রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া বলে। যদি প্রাপ্তবয়স্ক মানুষে লোহিত রক্তকণিকার এই সংখ্যা 65 লক্ষের উপরে হয় তবে তাকে বলা হয় পলিসাইথেমিয়া। তাহলে এটা হবে অ্যানিমিয়া বা অ্যানিমিয়া। আর 65 লক্ষের উপরে চলে গেলে এটা হবে পলিসাইথেমিয়া। রক্তে অক্সিজেনের ঘনত্বের উপরে নির্ভর করে লোহিত রক্তকণিকা উৎপন্ন হবে কি হবে না। লোহিত রক্তকণিকার যদি তোমার বৈশিষ্ট্য আলোচনা করি
তাহলে সেই ক্ষেত্রে দেখো এগুলা গোল বা রডের মতো বা চাকতির মতো, ভিতরে তোমার নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াসবিহীন। তাহলে লোহিত রক্তকণিকা গোল চাকতির মতো, দ্বি-অবতল এবং এর ভিতরে কোনো নিউক্লিয়াস থাকে না। এটা হলো তার বাহ্যিক বৈশিষ্ট্য। এবং এর গড় ব্যাসটা সাধারণত 7.8 মাইক্রন হয়ে থাকে, 7.2 থেকে 7.8 মাইক্রন হয়ে থাকে। তাহলে তোমার যে বিষয়টা, সেই বিষয়টা হলো যে লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্যের মধ্যে এর ভিতরে নিউক্লিয়াস নাই। লোহিত রক্তকণিকার ভিতরে নিউক্লিয়াস নাই। আর এটা চাকতির মতো দ্বি-অবতল, ব্যাস হলো 7.2 থেকে 7.8 মাইক্রন। লোহিত রক্তকণিকার ভিতরে হিমোগ্লোবিন থাকে, এই জন্য লোহিত রক্তকণিকা লাল হয়। তাহলে লোহিত রক্তকণিকার ভিতরে একটা রঞ্জক পদার্থ থাকে যার নাম হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন। এটা হলো যে তোমার লোহিত রক্তকণিকার ভিতরে থাকে একটা লাল বর্ণের রঞ্জক। এর পরিমাণ লোহিত রক্তকণিকার ভিতরে হিমোগ্লোবিন থাকার কারণে লোহিত রক্তকণিকা লাল হয়। আবার রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ বেশি থাকার কারণে রক্ত লাল হয়। রক্ত লাল হয় কেন, এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সেই ক্ষেত্রে হিমোগ্লোবিন থাকার কারণে লোহিত রক্তকণিকা লাল, আর লোহিত রক্তকণিকার পরিমাণ রক্তে বেশি থাকার কারণে রক্ত লাল হয়। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গেল। এখন হিমোগ্লোবিন দুইটা পদার্থের সমন্বয়ে তৈরি, একটা হলো হিম নামক লৌহগঠিত রঞ্জক, আর একটা গ্লোবিন নামক প্রোটিন। তাহলে হিম আর গ্লোবিন এই দুইটা মিলা হয় হিমোগ্লোবিন। তো লোহিত রক্তকণিকা যখন তোমার পরিণত মানুষের শরীরে থাকে, তখন এই লোহিত রক্তকণিকা ধ্বংস হয় যকৃত এবং পিলায়। যকৃত ও পিলায় ধ্বংস হয়। তাহলে লোহিত রক্তকণিকার ধ্বংস কোথায় হবে? লোহিত রক্তকণিকার ধ্বংস হবে কোথায়? যকৃত এবং পিলায়, পৃথিবীতে আসার পর, ভূমিষ্ঠ হওয়ার পর। তাহলে এটা হলো লোহিত রক্তকণিকা সম্পর্কে সাধারণ কিছু তথ্য। এখন চলে যাই আমরা ডব্লিউবিসি, শ্বেত রক্তকণিকা। দেখো এইখানে কিন্তু লোহিত রক্তকণিকার কোনো প্রকারভেদ আমরা পড়ি নাই। তাহলে শ্বেত রক্তকণিকার উৎপত্তি কোথায়? শ্বেত রক্তকণিকার উৎপত্তি হলো দুইটা জায়গায়। একটা হলো হাড়ের লাল অস্থিমজ্জা, আর একটা হলো লসিকা। এই দুইটা জায়গায় তোমার শ্বেত রক্তকণিকা উৎপন্ন হয়। মিলাই দিচ্ছি কিন্তু। তারপর শ্বেত রক্তকণিকার সংখ্যা হলো প্রাপ্তবয়স্ক মানুষে 4 থেকে 8 হাজার, কিছু কিছু বইয়ে 8 থেকে 10 হাজার লেখা আছে। তবে শিশুদের শরীরে শ্বেত রক্তকণিকার পরিমাণ বেশি থাকে, 17 থেকে 20 হাজারের মতো। এই ক্ষেত্রে লোহিত রক্তকণিকার চেয়ে শ্বেত রক্তকণিকা বড় হয়। রক্তকণিকার মধ্যে তোমার হলো যে কি, শ্বেত রক্তকণিকার আকার সবচেয়ে বেশি বড় হয়। তাহলে তোমার শ্বেত রক্তকণিকা আকারে বড়। লোহিত রক্তকণিকার ভিতরে নিউক্লিয়াস ছিল না, কিন্তু শ্বেত রক্তকণিকার ভিতরে নিউক্লিয়াস থাকে। লোহিত রক্তকণিকার চাকতির মতো দ্বি-অবতল নামক স্ট্রাকচার ছিল, কিন্তু এদের স্ট্রাকচার পরিবর্তনশীল। অর্থাৎ এরা কখনো হবে গোল আকৃতির, কখনো হবে অশ্বক্ষুর আকৃতির, কখনো হবে রডের মতো, কখনো হবে ক্ষণপথযুক্ত। অর্থাৎ এদের আকার সবসময় কি হয়? পরিবর্তনশীল হয়। এখানে লাল বর্ণের রঞ্জক থাকলেও, হিমোগ্লোবিন থাকলেও এখানে কোনো প্রকার রঞ্জক পদার্থ থাকে না। তাহলে এটা হলো কি, শ্বেত রক্তকণিকার বৈশিষ্ট্য, সাথে লোহিত রক্তকণিকার সাথে তুলনা। তো এখন শ্বেত রক্তকণিকার প্রকারভেদ আমরা পড়ব। শ্বেত রক্তকণিকাকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়। একটা ভাগের নাম হলো গ্রানুলোসাইট, মানে দানাদার শ্বেত রক্তকণিকা, দানাদার।
আর একটা ভাগের নাম হইল অদানাদার। তাহলে শ্বেত রক্তকণিকা দুই প্রকার, একটা দানাদার গ্রানুলোসাইট আর একটা অদানাদার মানে একগ্রানুলোসাইট। এই দুই রকম শ্বেত রক্তকণিকা থাকে। দেখো এই যে শ্বেত রক্তকণিকা আছে এর সাইটোপ্লাজমে কোনো ফোঁটা ফোঁটা আছে নাই, তার মানে এখানে কোনো দানা নাই। এই যে শ্বেত রক্তকণিকা এগুলো দেখতেছ এর মধ্যে ছোটো ছোটো এই যে ফোঁটা ফোঁটা আছে কিনা, তার মানে দানা আছে, তাহলে এরা হলো দানাদার। তাহলে শ্বেত রক্তকণিকা প্রধানত দুই প্রকার, একটা দানাদার আর একটা কি অদানাদার। অর্থাৎ যে সকল শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজমে দানাবিহীন তারা হলো অদানাদার একগ্রানুলোসাইট, আর যে সকল শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজম এরকম দানাযুক্ত দেখছো অনেক দানা, তারা হলো কি দানাদার শ্বেত রক্তকণিকা। তাহলে দানা সাইটোপ্লাজমে দানার উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে শ্বেত রক্তকণিকা দুই প্রকার, একটা হলো দানাদার মানে গ্রানুলোসাইট এদের মধ্যে দানা থাকে, আর একটা হলো অদানাদার একগ্রানুলোসাইট অর্থাৎ এদের সাইটোপ্লাজমে দানা থাকে না। তো দানাদার শ্বেত রক্তকণিকা আবার তিন রকম, তারা কি? তারা হলো বেসোফিল, ইউসিনোফিল, নিউট্রোফিল। যদি নিউক্লিয়াস এক খণ্ড বিশিষ্ট হয় এবং যদি ইউনিসিন রঞ্জকে তারা তোমার রং ধারণ করে তবে তারা হলো কি বেসোফিল। এই বেসোফিল থেকে হেপারিন উৎপন্ন হয়। এই হেপারিন তোমার রক্তবাহিকার অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। এটা কিন্তু অনেকবার এমসিকিউর মধ্যে আসছে যে হেপারিন কোথা থেকে উৎপন্ন হয়। তারপরে তোমার ইউসিনোফিল, এদের নিউক্লিয়াস দেখো 2 থেকে 3 খণ্ড বিশিষ্ট হবে, তারা হবে কি ইউসিনোফিল। তো ইউসিনোফিল এরপরে হলো তোমার নিউট্রোফিল, এদের যে তোমার নিউক্লিয়াস এরা 3 থেকে 7 খণ্ড বিশিষ্ট এদের নিউক্লিয়াস হয়, এরা হলো কি নিউট্রোফিল। তাহলে বেসোফিল, ইউসিনোফিল, নিউট্রোফিল চলে গেল। এখন ধরো তোমার অদানাদার শ্বেত রক্তকণিকা দুই প্রকার, মনোসাইট, লিম্ফোসাইট। মনোসাইটের কোষের আকারটা দেখো বড় কিন্তু নিউক্লিয়াসটা তুলনামূলক খাঁজযুক্ত এবং ছোট, এটা হলো মনোসাইট। আর লিম্ফোসাইটের ক্ষেত্রে কোষের আকারটা তুলনামূলকভাবে ছোট কিন্তু নিউক্লিয়াসের আকারটা বড় এবং এর মধ্যে কোনো খাঁজ নাই, এরা হলো লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট থেকে তোমার অ্যান্টিবডি উৎপন্ন হয়, যে অ্যান্টিবডিগুলো কি করে জীবাণু ধ্বংস করে। তাহলে এই হলো শ্বেত রক্তকণিকার প্রকারভেদ। এখন আসো সর্বশেষ অনুচক্রিকা। অনুচক্রিকা, তাহলে অনুচক্রিকাগুলোর মধ্যে এদের উৎপত্তিও হাড়ের লাল অস্থিমজ্জা থেকে। লোহিত রক্তকণিকার মধ্যে যেমন নিউক্লিয়াস নাই, এই অনুচক্রিকার মধ্যেও তেমন নিউক্লিয়াস নাই। তবে লোহিত রক্তকণিকার ভিতরে নিউক্লিয়াসও নাই, অন্যান্য কোষীয় অঙ্গাণু নাই। কিন্তু অনুচক্রিকার ভিতরে নিউক্লিয়াস নাই কিন্তু অন্যান্য কোষীয় অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি এগুলো আবার থাকে। আকারের দিক দিয়ে সবচাইতে বড় আকারের কণিকা হলো তোমার ডব্লিউবিসি, আর মাঝারি আকৃতি হলো আরবিসি, আর সবচাইতে ক্ষুদ্র হলো অনুচক্রিকা, সবচাইতে ছোট। লোহিত রক্তকণিকার গড় আয়ু যেখানে 120 দিন, এর গড় আয়ু প্রকারভেদ অনুযায়ী কম বেশি আছে, 3 থেকে 200 দিন পর্যন্ত এদের গড় আয়ু হতে পারে। আর অনুচক্রিকার গড় আয়ু কিছু কিছু বইয়ে 3 থেকে 10 দিন, কিছু কিছু বইয়ে 5 থেকে 15 দিন এদের গড় আয়ু। তারপর সংখ্যা হিসেবে তোমার ডব্লিউবিসিতে ছিল 49 থেকে 54 লক্ষ, এদের ছিল 4 থেকে 8 হাজার, আর এদের হলো প্রতি ঘন মিলিমিটার রক্তে 2.5 লক্ষ অনুচক্রিকা থাকে। তারপরে অনুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত তঞ্চন প্রক্রিয়ায় সহযোগিতা করা। অনুচক্রিকা আর একটা কাজ করে, তার মধ্যে হিমোস্ট্যাটিক প্লাক তৈরি করে। হিমোস্ট্যাটিক প্লাক হলো যে তোমার অনুচক্রিকা এবং তোমার কোলেস্টেরল মিলে যে গুটি তৈরি করে রক্তবাহিকার অভ্যন্তরে, তার নাম হিমোস্ট্যাটিক প্লাক। এই হিমোস্ট্যাটিক প্লাক তোমার কি করে রক্তনালী ব্লক করে দিয়ে অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাহলে এই হলো যে তোমার 3 প্রকার শ্বেত রক্তকণিকা সম্পর্কে স্বাভাবিক ধারণা, এগুলো তোমরা এমসিকিউর জন্য সাধারণত পড়বে।
এখন আসো রক্ত তঞ্চন প্রক্রিয়া। এটা সৃজনশীল পরীক্ষার জন্য আসছে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব মনোযোগ দিয়ে শুনবা, 3 মিনিটে ক্লিয়ার করে ফেলবো। কোনো স্থান কেটে গেলে সেই কাটার মুখে রক্ত জমাট বেঁধে রক্ত পড়া বন্ধ হওয়ার প্রক্রিয়াকে রক্ত তঞ্চন প্রক্রিয়া বলে। তাহলে ধরো এটা একটা মানুষের হাত, এইখানে এই অংশটা কেটে গেল, কেটে যাওয়ার পর এখানে রক্ত জমাট বেঁধে এখান থেকে রক্ত পড়া বন্ধ করে দিল, এর নাম হলো কি রক্ত তঞ্চন প্রক্রিয়া। এই রক্ত তঞ্চন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য 13টা ফ্যাক্টর লাগে, এদেরকে ক্লটিং ফ্যাক্টর বলে। এই যে দেখো 13টা ফ্যাক্টর, এই 13টা ফ্যাক্টরকে একত্রে বলা হয় ক্লটিং ফ্যাক্টর। এই 13টা ফ্যাক্টর একত্রিত হয়ে সমন্বিত কাজ করে এই রক্ত তঞ্চন প্রক্রিয়া ঘটাইতে সাহায্য করে। এর মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই 4টা ফ্যাক্টর হলো গুরুত্বপূর্ণ প্রধান ফ্যাক্টর। বাকি 5 থেকে 13 পর্যন্ত যে 8টা ফ্যাক্টর আছে, 9টা ফ্যাক্টর আছে, এই 9টা ফ্যাক্টর হলো সহকারী ফ্যাক্টর। কারণ এই 9টা ফ্যাক্টর এই 4টা ফ্যাক্টর তৈরি করতে সাহায্য করে। তো প্রধান 4টা ফ্যাক্টরের নাম তোমার অবশ্যই মুখস্থ রাখতে হবে, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম। এই 4টা হলো প্রধান ফ্যাক্টর, বাকিগুলো গৌণ ফ্যাক্টর। এরা সবাই মিলে এই 4টা ফ্যাক্টর তৈরি করে। এই গৌণ ফ্যাক্টরের মধ্যে 2টা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো 8 নম্বর ফ্যাক্টর, 9 নম্বর ফ্যাক্টর। অ্যান্টোহিমোফিলিক ফ্যাক্টর আর ক্রিসমাস ফ্যাক্টর, এই 2টা ফ্যাক্টরের অনুপস্থিতির কারণে মানুষের হিমোফিলিয়া রোগ হয়। তো এই 2টা ফ্যাক্টর এমসিকিউতে আসে, আবার এই 2টা ফ্যাক্টরের সাথে তোমাদের বংশগতি অধ্যায় সম্পর্কিত, এই জন্য এই 2টা ফ্যাক্টর আলাদা করে মনে রাখতে হবে। তাহলে এটা গেল রক্ততঞ্চনের ফ্যাক্টরের বর্ণনা। তাহলে রক্ততঞ্চন প্রক্রিয়া কাকে বলে পড়লাম। তারপরে রক্ততঞ্চনে 13টা ক্লটিং ফ্যাক্টর কাজ করে, সেই 13টা ক্লটিং ফ্যাক্টর মনে করে যে আমরা বললাম। এর মধ্যে দেখো প্রোথ্রম্বিন, এই প্রোথ্রম্বিন ভিটামিন কে তৈরি করতে সাহায্য করে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যা তোমাদের মনে রাখাটা খুবই জরুরি। এখন আসো রক্ততঞ্চন প্রক্রিয়া কিভাবে হয়। যখন আমাদের দেহের কোনো অংশ কেটে যায়, দেখো শুধু এই বিক্রিয়া কয়েকটা মনে রাখলেই আর আমার কথা শুনলেই তোমার এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে। এর জন্য তোমার আলাদা কোনো কিছু পড়ার দরকার হবে না, শুধু এই বিক্রিয়া কয়েকটা সাথে আমার কথাগুলো শুনবা, তাহলে তোমার রক্ততঞ্চন প্রক্রিয়া হয়ে যাবে, মুখস্থ করা লাগবে না। প্রথমে তুমি রক্ততঞ্চন প্রক্রিয়ার সংজ্ঞাটা দিবা যেভাবে আগে আমি দিছি। তারপরে বলবা কোনো স্থান যখন কেটে যাবে, কেটে গেলে সেখান থেকে কি বের হবে, রক্ত বের হবে। তো রক্ত যখন বের হবে তখন এই রক্তগুলা বাতাসের সংস্পর্শে আসবে। বাতাসের সংস্পর্শে আসলে তোমার অনুচক্রিকাগুলো ভেঙে যাবে, অনুচক্রিকাগুলো ভেঙে যাবে। তাহলে কোনো স্থান যদি কেটে যায়, কেটে গেলে সেই স্থানের রক্ত বাইরে বের হয়ে আসবে। বাইরে বের হয়ে আসা মানে কি, বাতাসের সংস্পর্শে আসবে। আর আসলেই অনুচক্রিকাগুলো কি হবে, ভেঙে যাবে। ভেঙে গিয়ে একটা যৌগ তৈরি করবে যার নাম থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিন। তাহলে কোনো স্থান কেটে গেলে সেখান থেকে রক্ত পড়া শুরু হবে, আর সেই রক্ত বাতাসের সংস্পর্শে আসলে এই অনুচক্রিকা ভেঙে থ্রম্বোপ্লাস্টিন তৈরি করবে। এই থ্রম্বোপ্লাস্টিনের 1 নম্বর কাজ, সে হেপারিনকে অকেজো করে দেয়। কারণ কিছুক্ষণ আগে আমরা জানছি হেপারিন রক্তবাহিকার অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। তো এই হেপারিন যদি সক্রিয় থাকে তাহলে ওই কাটার মুখে কখনো রক্ত জমাট বাঁধানো সম্ভব হবে না। তাই থ্রম্বোপ্লাস্টিনের 1 নম্বর কাজ, সে হেপারিনকে অকেজো করে দিবে। হেপারিন অকেজো। হেপারিন অকেজো হওয়ার পর এই থ্রম্বোপ্লাস্টিন যে দ্বিতীয় কাজ করবে, আমাদের প্লাজমা প্রোটিনের মধ্যে প্রোথ্রম্বিন নামক একটা প্রোটিন থাকে যা এনজাইম হিসেবে কাজ করে। এই প্রোথ্রম্বিনটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এই থ্রম্বোপ্লাস্টিনের প্রভাবে এই প্রোথ্রম্বিন সক্রিয় থ্রম্বিন এনজাইমে রূপান্তরিত হয়। তাহলে আবার শোনো, রক্ততঞ্চন প্রক্রিয়াটা কিভাবে হয়। কোন স্থান কেটে গেলে সেখান থেকে রক্ত পড়া শুরু হবে। রক্ত বাতাসের সংস্পর্শে আসা মাত্রই অনুচক্রিকা ভেঙে যাবে, থ্রম্বোপ্লাস্টিন তৈরি হবে। থ্রম্বোপ্লাস্টিন এসেই 2টা কাজ করবে। 1 নম্বর কাজ, হেপারিনকে সে অকেজো করে দেবে। কেন? হেপারিন থাকলে রক্ত জমাট বাঁধানো সম্ভব না। 2 নম্বর কি করবে, রক্তের মধ্যে একটা নিষ্ক্রিয় প্রোটিন থাকে, নিষ্ক্রিয় এনজাইম থাকে যার নাম প্রোথ্রম্বিন। এই থ্রম্বোপ্লাস্টিন তাকে নিষ্ক্রিয় অবস্থা থেকে কি করবে, সক্রিয় থ্রম্বিনে রূপান্তর করবে। এই সক্রিয় থ্রম্বিন এনজাইমটা এই ফাইব্রিনোজেনের সাথে বিক্রিয়া করে ফাইবিন মনোমার তৈরি করবে। এই ফাইবিন মনোমার তোমার তৈরি করবে কি, ফাইবিন পলিমার।
ফাইবিন পলিমার থেকে তৈরি হবে ফাইবিন তন্তু, মানে ফাইবিন সুতা তৈরি হবে। সেই সুতা পরস্পরের সাথে জড়িয়ে তোমার এই জালক বা জাল তৈরি করবে। সেই জালের মধ্যে কি করবে, রক্তকণিকা মানে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা আটকা পড়বে এবং রক্ত জমাট বাঁধবে, রক্ত পড়া বন্ধ হবে। তাহলে 1 নম্বর অনুচক্রিকার ভাঙন, থ্রম্বোপ্লাস্টিনের উৎপাদন। থ্রম্বোপ্লাস্টিন এসেই হেপারিনকে করবে অকেজো, প্রথ্রম্বিনকে করবে সক্রিয়। তারপরে এই প্রথ্রম্বিন ফাইব্রিনোজেনকে বানাইব ফাইবিন মনোমার, ফাইবিন মনোমার থেকে হইব ফাইবিন পলিমার, সেইখান থেকে তৈরি হবে তন্তু, আর সেই তন্তুগুলো পরস্পরের সাথে জড়াইয়া তৈরি করবে জালক। সেই জালকের মধ্যে লোহিত রক্তকণিকা পড়বে আটকা, আর তখনই বাঁধবে রক্ত জমাট। এই হলো যে তোমার রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। আশা রাখি বুঝতে পারছো। এখন রক্তবাহিকার অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কেন, এর আগে 2 নম্বর দিয়ে আসতো, এখন বলছি 3 নম্বর দিয়ে আসে। তাহলে একটা কারণ উল্লেখ করতে হইব না। এর মধ্যে দেখো 1 নম্বর কারণ, রক্তবাহিকায় রক্ত জমাট বাঁধে না কেন, মানে রক্তনালীর ভিতরে অনুচক্রিকা থাকা সত্ত্বেও সেখানে কি হয় না, রক্ত জমাট বাঁধে না। কেন বাঁধে না? 1 নম্বর কারণ, রক্তের ভিতরে তখন হেপারিন থাকে। এই হেপারিন রক্ত জমাট বাঁধতে দেয় না। 2 নম্বর, রক্তনালী যেগুলো আছে এগুলার যে ভিতরের প্রাচীর এটা থাকে মসৃণ। তাহলে ভিতরের প্রাচীরটা মসৃণ থাকার কারণে সেখানে রক্তকণিকাগুলো সহজে আটকা পড়ে না, যে কারণে রক্ত জমাট বাঁধার সময় পায় না। 3 নম্বর, রক্তনালীর ভিতর দিয়ে রক্ত খুব দ্রুত গতিতে চলাচল করে। দ্রুত গতিতে চলাচল করার কারণে এক জায়গা হয়ে যে তারা বিক্রিয়া টিক্রিয়া করে রক্ত জমাট বাঁধাইব সেই সুযোগ বা সময় তাদের থাকে না, যে কারণে তোমার রক্তবাহিকার অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না। 3টা কারণ, 1 নম্বর হেপারিন, 2 নম্বর রক্তনালীর যে প্রাচীর অন্তঃপ্রাচীর ভিতরের প্রাচীর সেটা মসৃণ থাকে, আর 3 নম্বর রক্তনালীর ভিতর দিয়ে রক্ত খুব দ্রুত চলাচল করে। তাহলে এই হলো যে তোমার কারণ যে রক্তনালিকার ভিতরে কেন রক্ত জমাট বাঁধে না। এরপরে আসো যে আমরা শুরু করব হৃৎপিণ্ডের গঠন। হৃৎপিণ্ডের গঠন গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই হৃৎপিণ্ডের গঠন যদি তুমি না পারো তাহলে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়া বুঝবে না। হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়া যদি তুমি না বুঝো তাহলে কার্ডিয়াক চক্র বুঝবে না। আর কার্ডিয়াক চক্র যদি তুমি না বুঝো তাহলে মায়োজেনিক নিয়ন্ত্রণ তুমি বুঝবে না। আর এগুলা যদি তুমি বুঝো তাহলে হৃদরোগের কারণ তুমি বুঝবে না। তাহলে এই পড়ার উপরে অন্যান্য পড়া কিন্তু ডিপেন্ডেবল, এই জন্য এই পড়া কিন্তু অবশ্যই তোমার মনে রাখতে হবে। তাহলে হৃৎপিণ্ডের গঠনের মধ্যে প্রথমে যাই না যে হৃৎপিণ্ডের অবস্থান কোথায়। হৃৎপিণ্ড আমাদের বুকের মাঝখানে, যদি আমরা জানতাম বাম পাশে, এইখানেও ফুসফুস এইখানেও ফুসফুস, 2 ফুসফুসের মাঝে হলো হৃৎপিণ্ড, কিন্তু সে বাম দিকে একটু কোনা হয়ে অবস্থান করে, বাম পাশে একটু ঘেঁষে অবস্থান করে নিচের অংশটা। এই জন্য হৃৎপিণ্ড আঁকানোর সময় সবসময় কোনাকুনি দেখো, এটা কিন্তু সোজা না, অ্যাঙ্গেল, বাম পাশে একটু চেপে থাকে। এটা হলো হৃৎপিণ্ডের অবস্থান। 2 নম্বর, এর ওজন এবং আকার। হৃৎপিণ্ড সাধারণত পুরুষ মানুষের দেহে 275 থেকে 350 গ্রাম পর্যন্ত হয়ে থাকে, নারীদের দেহে 250 থেকে 275 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এই মানটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া থাকে। তারপরে হৃৎপিণ্ড তোমার 9 থেকে 12 সেন্টিমিটার লম্বা হয়, 12 সেন্টিমিটার লম্বা হয়, 9 সেন্টিমিটার প্রস্থ হয় একটা হৃৎপিণ্ড। এবং এর আকার আকৃতিটা কেমন হবে? আকার আকৃতি, হৃৎপিণ্ড হলো মুসা আকৃতি। মুসা আকৃতি মানে উপরের দিকে মোটা, নিচের দিকে ক্রমশ সরু। এই ধরনের গঠনগুলো বলা হয় মুসা আকৃতি। অর্থাৎ এই যে উপরের দিকে মোটা আর নিচের দিকে চিকন, এর উপর দিকে মোটা, নিচের দিকে আস্তে আস্তে কি হয়েছে, সরু হয়েছে, চিকন হয়েছে। এর নাম হলো কি? মুসা আকৃতি। হৃৎপিণ্ড হলো এরকম মুসা আকৃতি, এটা দিয়ে কিন্তু উদ্দীপক থাকবে। তারপরে ত্রিকোণাকার, হৃৎপিণ্ডের মধ্যে 3টা কোণা আছে। এই দেখো একটা কোণা, এই যে একটা কোণা, 2টা নিচে একটা, এই হলো 3 কোণা আকৃতির। তাহলে হৃৎপিণ্ডের অবস্থান আমরা জানলাম 2 ফুসফুসের মাঝখানে অবস্থিত এবং একটু বাম পাশে ঘেঁষে থাকে। 2 নম্বরে আমরা জানলাম এর ওজন, তারপরে জানলাম এই দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হয়,
তোমার 12x9। আর আকার আকৃতি কেমন হয়? আকৃতি হয় মুসা আকৃতি, আকার হয় ত্রিকোণাকার, অর্থাৎ 3 কোণ বিশিষ্ট, আর আকৃতি মুসা আকৃতি। এগুলো আমরা জানলাম। তারপরে এখন আসলে হৃৎপিণ্ডের আবরণ। হৃৎপিণ্ডের চারপাশে একটা আবরণ থাকে, এই আবরণের নাম হলো পেরিকার্ডিয়াম। এটা কিন্তু অনেকবার পরীক্ষার মধ্যে আসছে। তাহলে হৃৎপিণ্ডের আবরণের নাম হলো কি? পেরিকার্ডিয়াম। তারপর 5 নম্বর প্রাচীর। হৃৎপিণ্ডের প্রাচীর 3 স্তর বিশিষ্ট। বাইরেটার নাম হলো যে এপিকার্ডিয়াম, মাঝেরটার নাম হলো মায়োকার্ডিয়াম, আর সর্বশেষ হলো এন্ডোকার্ডিয়াম। তাহলে হৃৎপিণ্ডের প্রাচীর হলো 3 স্তর বিশিষ্ট, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম হলো হৃৎপিণ্ডের সবচেয়ে বাইরের যে অংশটা আছে, এই যে বাইরের অংশটা, এটা হলো তোমার এপিকার্ডিয়াম। মাঝখানেরটা হলো মায়োকার্ডিয়াম, আর সবচাইতে হলো ভিতরে কি? এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম অঞ্চলটা তোমার যোজক কলা দ্বারা তৈরি, আর যোজক টিস্যু দ্বারা তৈরি, এবং এন্ডোকার্ডিয়াম অঞ্চলটাও তোমার যোজক টিস্যু দ্বারা তৈরি। আর মায়োকার্ডিয়াম অঞ্চলটা তোমার হৃৎপেশি দ্বারা তৈরি। হৃৎপেশি কিন্তু এক প্রকার অনিশ্চিত পেশি। এই হৃৎপেশির কারণেই এই হৃৎপিণ্ড সংকুচিত প্রসারিত হতে পারে, পাম্প করতে পারে। সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হলো এই মায়োকার্ডিয়াম অঞ্চল। মায়োকার্ডিয়াম অঞ্চল ক্ষতিগ্রস্ত হলেই হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আমরা হৃৎপিণ্ডের প্রাচীর পড়লাম। এরপরে আসো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। হৃৎপিণ্ডের মধ্যে 4টা প্রকোষ্ঠ থাকে, 1, 2, 3, 4, 4টা প্রকোষ্ঠ। তোমার উপরে 2টাকে বলা হয় অলিন্দ। ডান পাশে যে অলিন্দ আছে সেটা ডান অলিন্দ, বাম পাশে যে অলিন্দ আছে সেটা হলো কি? বাম অলিন্দ। তাহলে এটা ডান অলিন্দ, আর এটা কি? বাম অলিন্দ। আর নিচের 2টাকে বলা হয় নিলয়। ডান পাশে যে নিলয় আছে সেটা ডান নিলয়, বাম পাশে যে নিলয় আছে সেটা বাম নিলয়। তোমার কাছে যেটা ডান মনে হবে সেই ক্ষেত্রে এটাকে বাম ধরবে, আর যেটাকে বাম মনে হবে সেটাকে তুমি ডান ধরবে। তাহলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হলো 4টা। উপরে 2টা হলো অলিন্দ, নিচের 2টা হলো নিলয়। একটা ডান অলিন্দ আর একটা বাম অলিন্দ। ডান নিলয়, বাম নিলয়। এই হলো তোমার প্রকোষ্ঠ। তারপরে আসো হৃৎপিণ্ডের মধ্যে রক্তনালী। রক্তনালী, রক্তনালী। দেখো হৃৎপিণ্ডের মধ্যে তোমার 5 রকমের রক্তনালী আছে। এটা হলো নিম্ন মহাশিরা, এটা ঊর্ধ্ব মহাশিরা, এটা হলো পালমোনারি শিরা, এটা হলো পালমোনারি ধমনী, আর এটা হলো মহাধমনী বা অ্যাওর্টা। এই 5টা রক্তনালী নিয়ে হৃৎপিণ্ড গঠিত। আরেকটা রক্তনালী আছে, সেটা এখানে দেখানো হয় নাই, সেটা হলো করোনারি ধমনী। তারপরে আসো হৃৎপিণ্ডের মধ্যে সংযোজী টিস্যু থাকে। সংযোজী টিস্যু, সংযোজী টিস্যু হিসেবে এখানে থাকে কি? 4 প্রকারের টিস্যু থাকে, এসএ নুট, এবি নুট, পারকিনজি তন্তু, বান্ডল অফ হিস। এই 4 প্রকার সংযোজী টিস্যু নিয়ে হৃৎপিণ্ডের গঠিত। তাহলে তোমার সংযোজী টিস্যুগুলো সর্বশেষ হলো হৃৎপিণ্ডের মধ্যে থাকে হলো কপাটিকা। এই কপাটিকাগুলোর নাম, অবস্থান এবং কাজ, এইটার দিয়ে একটা সারণী আছে। তুমি দেখো এই যেটা, এটা মুখস্থ করা তোমার জন্য খুবই জরুরি। এটা পরীক্ষার মধ্যে আসবে, খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। অনেকবার পরীক্ষার মধ্যে আসছে হৃৎপিণ্ডে অবস্থিত কপাটিকাগুলোর নাম, অবস্থান এবং কাজ। তাহলে হৃৎপিণ্ডের ভিতরে যে কপাটিকাগুলো থাকে সেই কপাটিকাগুলো আমরা হিসাব করি। এই যে একটা কপাটিকা আমি গোলভাবে মার্কিং করলাম, এই যে এখানে আর একটা কপাটিকা, এই যে একটা কপাটিকা, এই যে আর একটা কপাটিকা, এই 4টা কপাটিকা এখানে দেখানো যাচ্ছে। আর একটা কপাটিকা এখানে আছে, 5টা। আর একটা কপাটিকা এখানে দেখানো হয় নাই, তবে সেই কপাটিকার অবস্থান আমরা বলতেছি। তাহলে এইখানে যে কপাটিকা থাকে এটার নাম ট্রাইকাস্পিড কপাটিকা। একে ট্রাইকাস্পিড বলার কারণ হলো এটা ত্রিপত্রী, এরকম যে 3 পাল্লা বিশিষ্ট, 3 পত্র বিশিষ্ট, এই জন্য একে বলা হয় ট্রাইকাস্পিড কপাটিকা। আর এটা হলো বাইকাস্পিড কপাটিকা, এটা 2 পাল্লা বিশিষ্ট, এই যে একটা দুইটা 2 পাল্লা বিশিষ্ট বাইকাস্পিড কপাটিকা। আর এটা তোমার পালমোনারি ধমনীর মধ্যে আছে। এদেরকে সেমিনুলার কপাটিকা বলে। আবার সেমিনুলার কপাটিকার আবার 2টা ভাগ আছে, সেটা হলো এটার বলা হয় পালমোনারি কপাটিকা, আর এটাও সেমিনুলার কপাটিকা, একে বলা হয় অ্যাওয়ার্টিক কপাটিকা। তাহলে এটা হলো পালমোনারি কপাটিকা, আর এটা কি? অ্যাওয়ার্টিক কপাটিকা। এই হলো 4টা কপাটিকার বর্ণনা বললাম, ট্রাইকাস্পিড, বাইকাস্পিড, পালমোনারি কপাটিকা, অ্যাওয়ার্টিক কপাটিকা। আর এইখানে যে কপাটিকা থাকে
সেই কপাটিকার নাম হলো তোমার হলো কি এর মধ্যে আছে ওই তোমার ইউস্টেশিয়ান কপাটিকা। আর আরেকটা কপাটিকা থাকে, সেই কপাটিকাটার নাম হলো থিপসিয়ান কপাটিকা। এটা করোনারি ধমনীর মধ্যে থাকে। এই হলো 6 রকমের কপাটিকা। তাহলে ট্রাইকাসপিড, বাইকাসপিড, পালমোনারি, অ্যাওয়ার্টিক, তারপরে কি থিপসিয়ান, ইউস্টেশিয়ান। এই হলো তোমার 6 প্রকারের কপাটিকা এই কি থাকে মানুষের হৃৎপিণ্ডের মধ্যে থাকে। তাহলে অবস্থান যদি তোমাকে বলতে বলে তাহলে এটার নাম কি ডান অলিন্দ, এটার নাম কি ডান নিলয়। তাহলে ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে থাকে ট্রাইকাসপিড কপাটিকা। বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে থাকে বাইকাসপিড কপাটিকা। ডান নিলয় এবং পালমোনারি ধমনীর মাঝখানে যে কপাটিকা থাকে সেটা হলো কি পালমোনারি কপাটিকা। তারপরে মহাধমনী এবং বাম নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকা থাকে তার নাম হলো কি, তার নাম হলো অ্যাওয়ার্টিক কপাটিকা। এই যে ইনফিরিয়র ভেনা কাভার মধ্যে যে কপাটিকা আছে তার নাম হলো ইউস্টেশিয়ান কপাটিকা। আবার করোনারি ধমনীর মধ্যে যে কপাটিকা আছে তাকে বলা হয় থিপসিয়ান কপাটিকা। তাহলে এগুলা কি হয়ে গেল, অবস্থানের বর্ণনা হয়ে গেল। তারপর এখন কাজ কি, এই ট্রাইকাসপিড কপাটিকার কাজ হলো ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে প্রবেশ করতে সাহায্য করে। আর বাম অলিন্দ থেকে বাম নিলয়ে রক্ত প্রবেশ করতে সাহায্য করে কে, তোমার বাইকাসপিড কপাটিকা। তারপর ডান নিলয় থেকে রক্ত তোমার ফুসফুসে যাইতে সাহায্য করে কে, তোমার এই পালমোনারি কপাটিকা। বাম নিলয় হতে তোমার মহাধমনী দিয়ে সারা দেহে রক্ত সঞ্চালিত হতে যে কপাটিকা নিয়ন্ত্রণ করে তার নাম হলো কি অ্যাওয়ার্টিক কপাটিকা। এগুলো হলো কি কপাটিকাগুলার কাজ। তাহলে আমরা হৃৎপিণ্ডের গঠন বললাম, সাথে কপাটিকার কাজ বললাম। তাহলে হৃৎপিণ্ডের গঠনটা গুরুত্বপূর্ণ, সাথে কপাটিকার অবস্থান কাজগুলোও কি গুরুত্বপূর্ণ। এই সারণী কিন্তু মুখস্থ করতে হবে বলছি। এখন আসো আমাদের রক্তনালী। রক্তনালী 3 প্রকারের হয়। একটা হলো ধমনী, 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 আর একটা হলো শিরা, আর একটা হলো কৌশিক জালিকা। তাহলে আমাদের রক্তনালী 3 প্রকারের, ধমনী, শিরা, কৌশিক জালিকা। দেখো ধমনীর যে প্রাচীরটা আছে মানে ভিতরে লুমেন নালীটা, এটা তোমার সরু হয়, এটা হলো ধমনী। আর এটা হলো শিরা, এর যে লুমেনটা আছে এটা দেখো প্রশস্ত। ধমনীর মুখে কোনো কপাটিকা নাই, কিন্তু শিরার মুখে কপাটিকা আছে। তাহলে ধমনীর প্রাচীরও 3 স্তর বিশিষ্ট, শিরার প্রাচীরও 3 স্তর বিশিষ্ট। তাহলে ধমনীর যে লুমেন এটা হবে কি সরু, লুমেন মানে নালী। আর ধমনীর আর শিরার যে লুমেন সেটা হবে কি বড়। ধমনীর মুখে কোনো কপাটিকা নাই, কিন্তু শিরার মধ্যে কি থাকে কপাটিকা থাকে। ধমনীও 3 স্তর, শিরাও 3 স্তর বিশিষ্ট। ধমনীর ভিতর দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত চলাচল করে, ব্যতিক্রম হলো পালমোনারি ধমনী। সে ধমনী হওয়া সত্ত্বেও তার ভিতর দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত চলাচল করে। শিরার ভিতর দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত চলাচল করে, ব্যতিক্রম হলো পালমোনারি শিরা। সে শিরা হলো তার ভিতরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত চলাচল করে। এই হলো তোমার ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য। তো তোমার এই ধমনী দিয়ে রক্ত সারা দেহে যায়, আর শিরা দিয়ে রক্ত সারা দেহ থেকে ফেরত আসে। তাহলে ধমনী দিয়ে রক্ত যাইব কোথায়, সারা দেহে। সারা দেহে যখন যাইব তখন সে কি কৌশিক জালিকায় রূপান্তর হবে। কৌশিক জালিকাগুলো আবার পুনরায় একত্রিত হয়ে শিরা তৈরি করবে। সেই শিরা দিয়ে রক্ত আবার হৃৎপিণ্ডে ফিরে আসবে। এইভাবেই তোমার হলো কি আমাদের দেহে রক্ত চালিত হয়। ধমনী দিয়ে ঢুকবে, কৌশিক জালিকা হয়ে প্রত্যেকটা কোষে কোষে যাবে, তারপর কৌশিক জালিকা আবার একত্রিত হয়ে শিরা তৈরি করবে। সেই শিরা দিয়ে রক্ত আবার হৃৎপিণ্ডের মধ্যে চলে আসবে। এটা গেল ধমনী আর শিরা। এখন আসো যে আমরা হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বলবো। আমি প্রথমেই বলছিলাম এই রক্ত সঞ্চালন এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ পড়া। রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা পড়তেই হবে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে। এখানে কথা মনে রাখতে হবে যে হৃৎপিণ্ড যখন রক্ত থাকবে না তখন হৃৎপিণ্ডের প্রসারণ হবে। তাহলে হৃৎপিণ্ডে যখন রক্ত নাই তখন হৃৎপিণ্ডের প্রসারণ হবে। আর হৃৎপিণ্ডের মধ্যে যখন রক্ত থাকবে
তখন হৃৎপিণ্ডের সংকোচন হবে। এই দুইটা কথা মনে রাখলে আমাদের পড়তে সুবিধা হবে। তাহলে হৃৎপিণ্ডের ভিতরে রক্ত না থাকলে হবে হৃৎপিণ্ডের প্রসারণ, আর হৃৎপিণ্ডের মধ্যে যদি রক্ত থাকে তাহলে হবে রক্তের সংকোচন। আর এই দুইটা কথা মনে থাকলেই হৃৎপিণ্ডের ভিতর দিয়ে কীভাবে রক্ত চলাচল করে সেটা আমরা জানতে পারবো, রক্ত সঞ্চালন প্রক্রিয়া। তাহলে দেখো, যখন উপরে দুইটার নাম তো আমরা অলিন্দ, এটা আমরা জানি। যখন অলিন্দদ্বয় প্রসারিত থাকে, নোট করবে খুব সুন্দর করে, আমার কথা শোনো এবং নোট করো। যখন অলিন্দদ্বয় প্রসারিত থাকে তার মানে কি, যখন প্রসারিত থাকে তখন এর ভিতরে রক্ত নাই। তাহলে যখন অলিন্দদ্বয় প্রসারিত থাকে তখন দেহের উপরের অংশের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরা দিয়ে এবং নিম্নের অংশের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিম্ন মহাশিরা দিয়ে, এটার নাম কি, ডানলিন্দ, ডানলিন্দে প্রবেশ করে। এবং সাথে সাথেই ফুসফুস হতে অক্সিজেন যুক্ত রক্ত পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে। তাহলে আবারও বলি, যখন অলিন্দদ্বয় প্রসারিত থাকে তখন দেহের উপরের অংশের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরা দিয়ে, নিম্নের অংশের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে প্রবেশ করে। এবং সাথে ফুসফুস হতে অক্সিজেন যুক্ত রক্ত পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে। তাহলে এখন অলিন্দের ভিতরে রক্ত ঢুকলো, রক্ত যদি ঢুকে, রক্ত যদি থাকে তখন তার কি ঘটে, সংকোচন। তাহলে এখন কি হইতেছে, অলিন্দের সংকোচন। সংকোচন হলে চাপ তৈরি হয়। তাহলে অলিন্দদ্বয় রক্তপূর্ণ হলে এদের কি ঘটবে, সংকোচন ঘটবে। সংকোচনের ফলে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা খুলে যাবে। খুলে গেলে এই পথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে প্রবেশ করবে। আর এখানকার বাইকাসপিড কপাটিকা খুলে গেলে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করবে। এখন নিলয় যদি রক্তপূর্ণ হয় তখন তাদের কি ঘটবে, সংকোচন ঘটবে। সংকোচনের ফলে এই সেমিনুলার কপাটিকা খুলে যাবে। তখন তোমার ডান নিলয় হতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে চলে যাবে। আর বাম নিলয় হতে অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনী দিয়ে সারা দেহে ছড়িয়ে যাবে। এটা হলো হৃৎপিণ্ডের ভিতর দিয়ে রক্ত সঞ্চালন প্রক্রিয়া। আবারও সারসংক্ষেপে বলি, যখন অলিন্দদ্বয় প্রসারিত থাকে তখন দেহের উপরের অংশের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরা দিয়ে, নিম্নের অংশের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে প্রবেশ করে। এবং একই সাথে ফুসফুস হতে অক্সিজেন যুক্ত রক্ত পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে। অলিন্দদ্বয় রক্তপূর্ণ হলে এদের সংকোচন ঘটে। সংকোচনের ফলে ট্রাইকাসপিড বাইকাসপিড কপাটিকা খুলে যায়। তখন ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে এবং বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। নিলয়দ্বয় রক্তপূর্ণ হলে সেমিনুলার কপাটিকা খুলে যায়। তখন ডান নিলয় হতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে চলে যায় এবং বাম নিলয় হতে অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনী দিয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে। এটা হলো রক্ত সঞ্চালন প্রক্রিয়া। আমার কথাগুলো শুনে যারা নোট করবে, নোট করার পর এই চিত্রের সাথে মিলিয়ে যারা একবার পড়বে তাহলে তাদের মুখস্থ হবে, তাছাড়া এটা মুখস্থ করা সম্ভব না। তাহলে আমাদের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা শেষ হয়ে গেল। এখন আসো যে আমরা পড়ব কার্ডিয়াক চক্র। কার্ডিয়াক চক্র কার্ডিয়াক চক্র আসলে এই ছবিগুলো অবশ্যই দিতে হবে। আমার লেকচার আর আজমল স্যারের বইয়ের লেকচার এক হবে। তো এই লেকচার আজমল স্যারের বইটা সামনে নিয়ে বসলেও এই লেকচারটা মিলাইতে বা পড়তে খুব সহজ হবে। মনোযোগ দিয়ে শোনো। আমরা যে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা পড়লাম, ওই রক্ত সঞ্চালন প্রক্রিয়াটাই আমরা 4টে স্টেপে বর্ণনা করব। তাইলেই তোমার কার্ডিয়াক চক্র হয়ে গেল। আসো তাহলে আমরা কার্ডিয়াক চক্র কাকে বলে এটা আমরা আগে বলি। হৃৎপিণ্ডের ভিতরে যখন রক্ত প্রবেশ করে তখন এর কি ঘটে, সংকোচন। আর এই সংকোচনের নাম হলো সিস্টুল। সংকোচন, সিস্টুল। আর হৃৎপিণ্ডের ভিতর থেকে যখন রক্ত বের হয়ে যায় তখন তার কি হয়, প্রসারণ।
প্রসারণ মানে হলো ডায়াস্টুল। ডায়াস্টুল। তাহলে হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করলে ঘটবে সংকোচন, যাকে বলবো সিস্টুল। হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয়ে গেলে তখন তাকে বলবো ডায়াস্টুল, মানে প্রসারণ। তাহলে হৃৎপিণ্ডের একবার সিস্টুল, একবার ডায়াস্টুল, অর্থাৎ একবার সংকোচন, একবার প্রসারণ, এই দুইটাকে একত্রে বলবো, একবার সংকোচন, একবার প্রসারণ, এই দুইটাকে একত্রে বলবো হার্টবিট। একজন সুস্থ স্বাভাবিক মানুষের হার্টবিট হলো যে 70 থেকে 80 বার প্রতি মিনিটে। হার্টবিট রেট, এটা আবার পরীক্ষার মধ্যে আসে। হার্টবিট রেট, সেক্ষেত্রে সময়কে তোমার হার্টবিট দ্বারা ভাগ করলে হার্টবিট রেট পাওয়া যায়। যেমন ধরো কোনো মানুষের হার্টবিট প্রতি মিনিটে 80 বার, তাহলে সময় মিনিটে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। এই 60কে 80 দ্বারা ভাগ করবে, যে মানটা বের হবে সেটাই হবে কি হার্টবিট রেট। তাহলে হৃৎপিণ্ডের একবার সংকোচন, একবার প্রসারণকে কি বলা হবে? হার্টবিট বলা হবে। একটা সুস্থ স্বাভাবিক মানুষের হার্টবিট হলো 70 থেকে 80 বার। হার্টবিট রেট বের করার নিয়ম হলো সময়কে হার্টবিট দ্বারা ভাগ করা। যদি একজন মানুষের হার্টবিট প্রতি মিনিটে 80 বার হয়, তাহলে তার রেট হবে, মিনিট যেহেতু বলছে তাহলে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, তাহলে উপরে হবে 60, আর কতবার? 80 বার, তাহলে 80 দিয়ে 60কে ভাগ করলে ওই মানটা বের হয়ে আসবে হার্টবিট রেট। এখন কার্ডিয়াক চক্র কাকে বলে? হৃৎপিণ্ডের একবার সংকোচন, একবার প্রসারণ, এটা চক্রাকারে সম্পন্ন হবে হইতে যে ঘটনাগুলো অনুসৃত হয় তাকে বলা হয় কি? কার্ডিয়াক চক্র। তাহলে কার্ডিয়াক চক্র কাকে বলে? হৃৎপিণ্ডের একবার সংকোচন, একবার প্রসারণ হইতে যে ঘটনাগুলো পর্যায়ক্রমিকভাবে ঘটে তাদেরকে একত্রে কার্ডিয়াক চক্র বলা হয়। অথবা বলতে পারি হার্টবিট সম্পন্ন হওয়ার জন্য যে ঘটনাগুলো চক্রাকারে সম্পন্ন হয় তাকে কার্ডিয়াক চক্র বলা হয়ে থাকে। তাহলে কার্ডিয়াক চক্রের সূত্রটা শেষ হয়ে গেল। এখন আসো যে এই কার্ডিয়াক চক্রের তোমার ভাগ, কার্ডিয়াক চক্রকে 4টা স্টেজে ভাগ করা হয়েছে। কয়টা স্টেজে? 4টা স্টেজে। 1 নম্বর স্টেজ হলো যে অ্যাট্রিয়ামের ডায়াস্টুল। অ্যাট্রিয়ামের ডায়াস্টুল মানে অলিন্দের প্রসারণ। অলিন্দের প্রসারণ। 2 নম্বর, এটা হলো 1 নম্বর ধাপ। তারপর 2 নম্বর ধাপ এটা, এই ক্ষেত্রে কি হবে? অলিন্দের সংকোচন। 3 নম্বর ধাপ হলো নিলয়ের সংকোচন, এটা হলো 3 নম্বর ধাপ। নিলয়ের সংকোচন। 4 নম্বর ধাপ হলো, এটা হলো 4 নম্বর ধাপ। এই 4 নম্বর ধাপ হলো নিলয়ের প্রসারণ। তাহলে কার্ডিয়াক চক্রকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর অ্যাট্রিয়ামের ডায়াস্টুল মানে অলিন্দের প্রসারণ। 2 নম্বর অ্যাট্রিয়ামের সিস্টুল অর্থাৎ অলিন্দের সংকোচন। 3 নম্বর নিলয়ের সংকোচন। 4 নম্বর নিলয়ের প্রসারণ। এই 4টা ধাপে কার্ডিয়াক চক্র সম্পন্ন হয়ে থাকে। এখন দেখো বর্ণনা, আমি বলছি রক্ত সঞ্চালন প্রক্রিয়া যে পড়াইলাম, ওই রক্ত সঞ্চালন প্রক্রিয়াটাকে 4টা ভাগে বর্ণনা করব, তাহলে আমাদের কার্ডিয়াক চক্র হয়ে যাবে। উদ্দীপকের মধ্যে চক্রাকার কথা উল্লেখ থাকলেই আর কোনো কথা নাই, সেটাই কার্ডিয়াক চক্র। তাহলে দেখো ছবি আঁকানোর সময়ও আমি এখন যেগুলো মার্ক করে দেবো এগুলো কিন্তু তোমার কমপ্লিট করতে হবে। অলিন্দের ডায়াস্টুল বা অলিন্দের প্রসারণের সময় কি ঘটে? এই সময় অলিন্দের ভিতরে রক্ত থাকে না, অলিন্দের মধ্যে রক্ত নাই। ট্রাইকাসপিড কপাটিকা, বাইকাসপিড কপাটিকা বন্ধ। যেহেতু রক্ত নাই তার মধ্যে এর মধ্যে কি নাই? কোনো চাপও নাই। তাহলে 3টা কথা, অলিন্দের যখন প্রসারণ হয় তখন এদের মধ্যে কোনো রক্ত থাকে না। 2 নম্বর রক্ত থাকে না দেখে এদের মধ্যে কোনো চাপ নাই।
3 নম্বর ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে। এমত অবস্থায় দেহের উপরের অংশের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরা দিয়ে এবং নিম্নের অংশের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে প্রবেশ করে এবং সাথে সাথেই ফুসফুস হতে অক্সিজেন যুক্ত রক্ত পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে। এই ঘটনা হলো, এই যে কথাগুলো বললাম এই কথাগুলো হলো অ্যাট্রিয়ামের ডায়াস্টুল বা অলিন্দের প্রসারণের মধ্যে দিবা। শেষ হয়ে গেল। 2 নম্বর হলো অলিন্দের সংকোচন। দেখো অলিন্দের সংকোচন আবার কিভাবে ঘটবে। এই অবস্থায় তোমার অলিন্দের ভিতরে রক্ত থাকে, তার মানে কি সংকোচন অবস্থায় থাকে, আর সংকোচন অবস্থায় থাকলে সেখানে কি তৈরি হবে, চাপ। সেই চাপের কারণে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা খুলে যাবে। এই দেখো কপাটিকা দুইটা খুলে গেছে। তাহলে অলিন্দের সিস্টুলের সময় রক্তপূর্ণ থাকে, যে কারণে চাপ তৈরি হয়, সেই চাপের কারণে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা খুলে যায়। তখন ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়, বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। এটুকু হলো তোমার অলিন্দের সংকোচনের বর্ণনা। 3 নম্বর স্টেজ নিলয়ের সংকোচন। নিলয়দ্বয় রক্তপূর্ণ হলে এদের সংকোচন শুরু হয়, চাপ সৃষ্টি হয়। তাহলে নিলয়ের ভিতরে যখন রক্ত আসে তখন নিলয়ের মধ্যে সংকোচন তৈরি হয় এবং চাপ তৈরি হয়। এমতো অবস্থায় ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে, কিন্তু সেমিনুলার কপাটিকা এই দুইটা আবার খুলে যায়। তাহলে নিলয়ের যে সংকোচন বা নিলয়ের যে সিস্টোল, ভেন্ট্রিকলের যে সিস্টোল, সেই সিস্টোলটা কিভাবে হইতেছে। প্রথম কথা হলো নিলয়ে রক্ত পূর্ণ হয়, যে কারণে নিলয়ের সংকোচন হয়, সংকোচনের ফলে চাপ তৈরি হয়, সেই চাপের কারণে সেমিনুলার কপাটিকা খুলে যায়, কিন্তু তোমার এই ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে। এটা হলো নিলয়ের সংকোচনের বর্ণনা। তারপরে আসা হলো যে নিলয়ের প্রসারণ। তো মনে করো এই নিলয়ের মধ্য থেকে যখন সেমিনুলার কপাটিকাগুলো খুলে যায়, খুলে গেলে তখন ডান নিলয় হতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে চলে যায়, আর বাম নিলয় হতে অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনীতে চলে যায়। ফলে নিলয়ের রক্ত খালি হয়ে যায়। তখন নিলয়ের কি হয়, প্রসারণ হয়। নিলয়ের যখন প্রসারণ হয় তখন সেমিনুলার কপাটিকা, ট্রাইকাসপিড, বাইকাসপিড কপাটিকা, সকল প্রকার কপাটিকা বন্ধ থাকে। এটা হলো নিলয়ের প্রসারণের বর্ণনা। তাহলে এখন এইখানে যখন সেমিনুলার কপাটিকাটা খুলে তখন লাভ সদৃশ শব্দ হয়, আর সেমিনুলার কপাটিকা যখন এই যে ডায়াস্টুলের সময় সেমিনুলার কপাটিকা যখন বন্ধ হয় তখন ডাব সদৃশ এই শব্দ হয়। তাহলে লাভ ডাব শব্দটা আসবে হলো কোথা থেকে, নিলয়ের সংকোচনের সময় লাভ আর নিলয়ের প্রসারণের সময় ডাব। এই হলো কি লাভ ডাব। এই হলো যে তোমার কার্ডিয়াক চক্রের বর্ণনা। তাহলে তোমরা এইটা মানে শোনার আগে ওই আগের পড়া মানে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা আগে নোট করে মুখস্থ করে নেবে, তারপর এই অংশটা শুনবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, তাছাড়া কিন্তু বুঝতে অসুবিধা হবে। এখন এই অ্যাট্রিয়ামের ডায়াস্টুল, এই জন্য তোমার সময় লাগে 0.7 সেকেন্ড, এগুলো কিন্তু এমসিকিউতে আসবে। তারপর অ্যাট্রিয়ামের সিস্টুল, এর জন্য কিন্তু 0.1 সেকেন্ড সময় লাগে, আর নিলয়ের সংকোচনে তোমার সময় লাগে 0.3 সেকেন্ড, আর ভেন্ট্রিকলের ডায়াস্টুলের সময় লাগে 0.5 সেকেন্ড। এই সময় কিন্তু মনে রাখা জরুরি। সহজ কথায় 7-1 তারপর 3-5 71-35। তাহলে এটা গেল তোমার কি কার্ডিয়াক চক্র। এখন কার্ডিয়াক চক্রের আগে আমরা একটা পড়া পড়ব, সেটা হলো যে তোমার মানুষের হৃৎপিণ্ডের যে সংবহন, সেই সংবহনের প্রকারভেদ। মানুষের হৃৎপিণ্ডের রক্ত সংবহন 3 ভাবে হয়। একটা হলো যে তোমার সিস্টেমিক সংবহন, আর একটা হলো যে তোমার পালমোনারি সংবহন, পালমোনারি সংবহন, আর একটা হলো তোমার পোর্টাল সংবহন।
পোর্টাল সংবহন। হৃৎপিণ্ড থেকে সারা দেহ, এই যেটা ধরো হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ড থেকে সারা দেহ, দেহ থেকে আবার হৃৎপিণ্ড, এই চক্রকে বলা হয় সিস্টেমিক সংবহন। আবার হৃৎপিণ্ড থেকে ফুসফুস, ফুসফুস থেকে আবার হৃৎপিণ্ড, এটাকে বলা হয় পালমোনারি সংবহন। তাহলে সিস্টেমিক সংবহন হলো হৃৎপিণ্ড থেকে দেহ, দেহ থেকে হৃৎপিণ্ড, এটা হলো কি সিস্টেমিক সংবহন। আর পালমোনারি সংবহন হলো যে হৃৎপিণ্ড থেকে ফুসফুস, ফুসফুস থেকে হৃৎপিণ্ড, এটা হলো কি পালমোনারি সংবহন। আর পোর্টাল সংবহন হলো যে হৃৎপিণ্ড থেকে দেহ, দেহ থেকে যে হৃৎপিণ্ড আসলো ডাইরেক্ট, অনেক সময় কি হয় ডাইরেক্ট হয় না, হৃৎপিণ্ড থেকে তোমার কি গেল দেহে গেল, দেহ থেকে আবার কোথায় চলে আসার কথা, দেহ থেকে আবার হৃৎপিণ্ড চলে আসার কথা, কিন্তু দেহ থেকে হৃৎপিণ্ডতে না আসা মাধ্যমিক আর একটা অঙ্গে তোমার রক্তনালী প্রবেশ করে। সেই মাধ্যমিক অঙ্গ হতে পারে যকৃত, সেই মাধ্যমিক অঙ্গ হতে পারে রেনাল মানে বৃক্ক। তাহলে কথা ছিল হৃৎপিণ্ড থেকে দেহ, দেহ থেকে হৃৎপিণ্ড, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে হৃৎপিণ্ড থেকে যে দেহ গেল ধমনির মাধ্যমে, আর দেহ থেকে যে হৃৎপিণ্ড আসবে শিরার মাধ্যমে, এই শিরা ডাইরেক্ট হৃৎপিণ্ডে না এসে মাধ্যমিক একটা অঙ্গ যকৃতে বা বৃক্কে প্রবেশ করতে পারে। তো যদি এরকম মাধ্যমিক অঙ্গে প্রবেশ করে তখন তার নাম হবে কি পোর্টাল সংবহন। এই হলো 3 প্রকারের সংবহন আমাদের দেহের মধ্যে আছে, সিস্টেমিক, পালমোনারি আর হলো কি পোর্টাল সংবহন। ও ওইখানে একটা প্রশ্নের মধ্যে উল্লেখ হয় নাই, যে একটা প্রশ্ন, সেটা হলো যে মানুষের রক্ত সংবহন দ্বিচক্রীয় ব্যাখ্যা করো। দ্বিচক্রীয় রক্ত সংবহন কাকে বলে? যদি সারা দেহে রক্ত সঞ্চালিত হওয়ার পূর্বে হৃৎপিণ্ডের ভিতর দিয়ে 2 বার রক্ত চলাচল করে তাহলে তাকে কি বলা হবে? দ্বিচক্রীয় সংবহন। দেখো হৃৎপিণ্ড সারা দেহ থেকে কোথায় আসলো, সারা দেহ থেকে রক্ত সারা দেহ থেকে কোথায় আসলো? হৃৎপিণ্ড, তারপর সেটা কোথায় চলে গেল? ফুসফুসে। তাহলে একবার ভ্রমণ করলো, আবার কি ফুসফুস হতে হৃৎপিণ্ড আসলো, হৃৎপিণ্ড থেকে সারা দেহে গেল, তাহলে আরেকবার। এরকম হৃৎপিণ্ডের ভিতর দিয়ে যদি রক্ত 2 বার চলাচল করে তবে তাকে বলা হয় কি দ্বিচক্রীয় সংবহন। তাহলে মানুষের হৃৎপিণ্ড কি দ্বিচক্রীয় সংবহন। তাহলে আমাদের কার্ডিয়াক চক্র গেছে, তারপরে সাথে আমাদের বিভিন্ন সংবহন প্রক্রিয়া আমরা পড়লাম, সিস্টেমিক, তারপর পালমোনারি, পোর্টাল। এখন আমাদের পড়ব মায়োজেনিক নিয়ন্ত্রণ। এটা অনেকবার পরীক্ষার মধ্যে আসছে। পরীক্ষার মধ্যে যদি কোনো প্রশ্নে এরকম থাকে যে স্বয়ংক্রিয়, তাহলে আর কোনো কথাবার্তা নাই, এই মায়োজেনিক নিয়ন্ত্রণ দিবা। আমাদের দেহে যত প্রকার অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, সকল প্রকার অঙ্গ প্রত্যঙ্গ তোমার হলো যে মস্তিষ্কের নিয়ন্ত্রণে কাজ করে। একমাত্র বিরোধী দল হলো এই হৃৎপিণ্ড, তারা মস্তিষ্ক নিয়ন্ত্রণে কাজ করে না। মস্তিষ্কের নিয়ন্ত্রণে কাজ না করার কারণে আমাদের একমাত্র অঙ্গ যিনি স্বয়ংক্রিয় অঙ্গ, তার নাম হলো কি হৃৎপিণ্ড। তাহলে আমাদের দেহে যত অঙ্গ আছে সকল অর্গানগুলা মস্তিষ্কের নিয়ন্ত্রণে কাজ করে, আর হৃৎপিণ্ডই শুধু তোমার মস্তিষ্কের নিয়ন্ত্রণে কাজ করে না। প্রমাণস্বরূপ বিজ্ঞানীরা দেখছে যদি হৃৎপিণ্ড দেহ থেকে আলাদা করে লবণ সমৃদ্ধ দ্রবণে যদি ডুবিয়ে রাখা হয় সেখানেও হৃৎপিণ্ড পাম্প করে। তাহলে যদি মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হইতো তাহলে মস্তিষ্ক থেকে বিচ্ছিন্ন করার সাথে সাথে হৃৎপিণ্ড মারা যাইত। আর এখানে তোমার মস্তিষ্ক থেকে আলাদা করছি, তারপরেও হৃৎপিণ্ড সক্রিয়, দেহ থেকে আলাদা করার পরেও হৃৎপিণ্ড সক্রিয়, অর্থাৎ কারণ সে মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এখন কেন হৃৎপিণ্ড মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়েও নিজে নিজে কাজ করার যে ক্ষমতা, এই নিজে নিজে কাজ করার ক্ষমতা সে কোথায় পাইল? বা এই নিজে নিজে যে কাজ করে সেই কাজ করার পদ্ধতিকে কি বলে? সেই কাজ করার পদ্ধতিকে বলে মায়োজেনিক নিয়ন্ত্রণ। অর্থাৎ হৃৎপিণ্ড মস্তিষ্ক নিয়ন্ত্রণ ছাড়াই নিজে নিজে নিজের কাজগুলো কি করে? পরিচালিত করে। আর এই ধরনের নিয়ন্ত্রণগুলোরে বলা হয় মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়োজেনিক মানে পেশি, পেশি দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে কোন পেশি? হৃৎপিণ্ডের ভিতরে 4 প্রকার পেশি পাওয়া যায়, যে 4 প্রকার পেশি এই হৃৎপিণ্ডকে মস্তিষ্কের নিয়ন্ত্রণ ছাড়াই একা একা কাজ করার শক্তি যোগায়, সাহায্য যোগায়। তাদেরকে বলা হয় তোমার জাংশনাল টিস্যু বা সংযোজী টিস্যু। এই জাংশনাল বা সংযোজন টিস্যু হলো 4 রকম, SAN।
2 নম্বর হলো AVN, 3 নম্বর হলো বান্ডল অফ হিজ, 4 নম্বর হলো পারকিনজি তন্তু। তাহলে আমি বললাম আমাদের সকল অর্গান মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু হৃৎপিণ্ড না। তাহলে হৃৎপিণ্ড যে একা একাই নিয়ন্ত্রিত হয় তা সেই প্রক্রিয়ার নাম হলো মায়োজেনিক নিয়ন্ত্রণ। আর যে সকল টিস্যুর কারণে বা পেশির কারণে সে নিয়ন্ত্রিত হয় ওই সকল পেশি বা টিস্যুগুলোরে বলা হয় জাংশনাল টিস্যু বা সংযোজী টিস্যু। এই জাংশনাল বা সংযোজী টিস্যু হলো 4 রকম: SAN, AVN, বান্ডল অফ হিজ, পারকিনজি তন্তু। এই যে এস হলো সাইনো, এতে হলো অ্যাট্রিয়াল, এনে হলো নোট, সাইনো অ্যাট্রিয়াল নোট, SA নোট, সাইনো অ্যাট্রিয়াল নোট। সাইনো অ্যাট্রিয়াল নোট এটার নাম কি? ঊর্ধ্বমহাশিরা। আর এটা কি? ডানলিন্দ। তাহলে ঊর্ধ্বমহাশিরা এবং ডানলিন্দের সংযোগ স্থলে যে নোটটা থাকে তার নাম SA নোট। এটা দৈর্ঘ্যে প্রায় 15 মিলিমিটার, প্রস্থে 3 মিলিমিটার আর উচ্চতা 1 মিলিমিটার বিশিষ্ট হয়। এই নোডের মধ্যে একটা ইলেকট্রিক তরঙ্গ, অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক তরঙ্গ এখানে তৈরি হয়। সেই এই অ্যাকশন পটেনশিয়াল যে ইলেকট্রিক্যাল যে তরঙ্গটা তৈরি হয় সেই তরঙ্গের কারণে কি হয়? হৃৎপ্রাচীরের মধ্যে চাপ সৃষ্টি হয়। যেহেতু SA নোট হৃৎপিণ্ডের প্রাচীরের মধ্যে চাপ সৃষ্টি করে, এই জন্য SA নোটকে বলা হয় পেসমেকার, প্রাকৃতিক পেসমেকার। তাহলে আমি বলতেছিলাম, বর্ণনা করতেছিলাম হৃৎপিণ্ড সে নিজে নিজে কিভাবে নিয়ন্ত্রিত হয়। সে নিজে নিজে নিয়ন্ত্রিত হয় তার সংযোজী টিস্যুর কারণে। সেই সংযোজী টিস্যুর বর্ণনা করতেছি। প্রথমে আমরা নিয়ে আসছি SAN অর্থাৎ সাইনো অ্যাট্রিয়াল নোড। সাইনো অ্যাট্রিয়াল নোডের অবস্থান হিসেবে আমি বলছি ঊর্ধ্বমহাশিরা এবং ডান অলিন্দের সংযোগ স্থলে SA নোড অবস্থিত। এই SA নোডের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমি বলছি। তারপর আমি বললাম যে SA নোডের ভিতরে কি উৎপন্ন হয়? একটা বৈদ্যুতিক তরঙ্গ উৎপন্ন হয়, অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক্যাল তরঙ্গ, একটা বৈদ্যুতিক তরঙ্গ উৎপন্ন হয়। এই বৈদ্যুতিক তরঙ্গ কি করে? হৃৎপিণ্ডের প্রাচীরের চাপ সৃষ্টি করে। এই চাপ সৃষ্টি করে দেখে SA নোডকে কি বলে? পেসমেকার, চাপ সৃষ্টিকারক বলা হয়ে থাকে। তো এই যে চাপ সৃষ্টি করে কে? তোমার SA নোড, এই জন্য কি বলা হবে? প্রাকৃতিক পেসমেকার। ব্যারো রিসিপ্টর, ব্যারো শব্দের অর্থ চাপ, রিসিপ্টর শব্দের অর্থ হলো সংবেদী। অর্থাৎ আমাদের রক্ত নালীর মধ্যে কিছু স্নায়ু প্রান্ত থাকে যারা কি করে? চাপের সংবেদন গ্রহণ করে। অর্থাৎ রক্তনালীর ভিতর দিয়ে যখন রক্ত চলাচল করে তখন এই রক্ত ধমনী গাত্রে চাপ প্রয়োগ করে। সেই চাপের মানটা কত হয় তা মনিটরিং করে হলো এই চাপ সংবেদী স্নায়ু প্রান্তগুলা। তো সেই ক্ষেত্রে এই চাপের তোমার হলো যে এই চাপের যে মানটা তারা এটা রিসিভ করে, এটা মস্তিষ্কে প্রেরণ করে শরীরের যে স্বাভাবিক যে রক্তচাপ সেটা সবসময় বজায় রাখে। এটার নাম হলো কি? ব্যারো রিসিপ্টর। এখন আরও সহজ করে বলি, যেমন ধরো আমরা যখন অনেক দৌড়াই তখন আমাদের কিন্তু ব্লাড প্রেশার প্রায় 160-65 হয়ে যায়, কিন্তু 120-এর উপরে গেলেই কিন্তু তার উচ্চ রক্তচাপ হওয়ার কথা, কিন্তু 160 হইল, তারপরেও কিন্তু আমরা উচ্চ রক্তচাপের রোগী হইলাম না। এর কারণ হলো আমাদের এই ব্যারো রিসিপ্টরগুলা এই চাপটা কি করে? এই চাপের সংবেদনটা গ্রহণ করে এবং এটা মস্তিষ্কে প্রেরণ করে বলে যে শরীরের চাপটা স্বাভাবিকের চেয়ে অনেক পরিমাণে বেড়ে গেছে, এখন এটাকে নিয়ন্ত্রণ করবে। তখন মস্তিষ্ক তার নিজস্ব ক্রিয়ায় এই চাপটা কি করে? নিয়ন্ত্রণ করে। এর নাম হলো কি? ব্যারো রিসেপ্টর। তো এই ব্যারো রিসেপ্টর তোমার 2 রকম হয়। একটা হলো যে তোমার উচ্চ চাপ ব্যারো রিসেপ্টর, আর একটা হলো যে তোমার নিম্ন চাপ ব্যারো রিসেপ্টর। উচ্চ চাপ ব্যারো রিসেপ্টরের ক্ষেত্রে মস্তিষ্ক তোমার এই ধমনী গাত্র থেকে রক্তচাপ মনিটরিং করে নিজস্ব ক্রিয়ায় হৃৎপিণ্ডের হার্টবিট মানে হৃদস্পন্দন কমানো কিংবা বাড়ানোর মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। আর নিম্নচাপ ব্যারো রিসেপ্টরের ক্ষেত্রে মস্তিষ্ক রক্তের আয়তন নিয়ন্ত্রণ করার মাধ্যমে, অর্থাৎ রক্তের আয়তন কমিয়ে কিংবা রক্তের আয়তন বাড়িয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। এটা হলো কোথায়?
নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের ক্ষেত্রে। তাহলে এটা হলো আমাদের ব্যারোরিসেপ্টর সম্পর্কে ধারণা। এখন আমরা হৃদরোগ পড়ব। হৃদরোগ, 3টা হৃদরোগ: অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক, 3 নম্বর হার্ট ফেইলিওর। এই 3টা হৃদরোগ আমাদের সিলেবাসে আছে। অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, এই 3টা রোগ আমাদের সিলেবাসের মধ্যে আছে এবং এই 3টা সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। এই 3টা রোগ থেকে আমাদের পড়তে হবে কারণ, রোগের লক্ষণ, রোগের প্রতিকার ও প্রতিরোধ। এই 3টা অংশ পড়লেই হবে। এখন আসো, অ্যানজাইনা কেন হয়? অ্যানজাইনার বাংলা হলো হৃদশূল। আমাদের ধরো এটা হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সাপ্লাই দেওয়ার জন্য একটা ধমনী থাকে যার নাম করোনারি ধমনী। করোনারি ধমনী। তাহলে হৃৎপিণ্ডের থেকে তোমার কি হয়, একটা রক্তনালী বের হয়, যে রক্তনালী হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সাপ্লাই করে। আর রক্তের মাধ্যমে রক্তনালীর প্রাচীরে খাদ্য এবং অক্সিজেন সরবরাহ হয়। খাদ্য আর অক্সিজেনের সরবরাহ হওয়ার ফলে হৃৎপিণ্ডের প্রাচীরে শক্তি উৎপন্ন হয়। সেই শক্তি প্রয়োগ করে হৃৎপিণ্ড পাম্প করে এবং সারা দেহে রক্ত সঞ্চালিত হয়। এখন যদি এই করোনারি ধমনীর মধ্যে প্লাক তৈরি হয়, কোলেস্টেরল জমে, তখন রক্তনালী দিয়ে আগে যে পরিমাণ রক্ত যাইতো, এখন রক্তনালীর লুমেন অনেকখানি বন্ধ হয়ে যাওয়ার কারণে ওই পরিমাণ রক্ত যেতে পারে না। রক্ত কম যাওয়ার কারণে অক্সিজেন কম যায়। অক্সিজেন কম গেলে তোমার কি হয়, এই হৃৎপিণ্ডের প্রাচীরের যে কোষ, তারা পর্যাপ্ত অক্সিজেন পায় না। পর্যাপ্ত অক্সিজেনের অভাবে এখানে অবাত শ্বসন ঘটে। অবাত শ্বসনের ফলে এখানে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। সেই ল্যাকটিক অ্যাসিডের কারণে হৃৎপিণ্ডের প্রাচীরে বাধা হয়, ব্যথা তৈরি হয়। তার নাম হবে কি? অ্যানজাইনা। তাহলে করোনারি ধমনী হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সাপ্লাই দেয়। তার মধ্যে কোলেস্টেরল জমলে তোমার কি হয়, রক্তনালী লুমেনটা, নালীটা সংকীর্ণ হয়। ফলে আগের মতো পর্যাপ্ত রক্ত যায় না। পর্যাপ্ত রক্ত না যাওয়ার কারণে পর্যাপ্ত অক্সিজেনও যায় না। তখন হৃৎপিণ্ডের প্রাচীরে পর্যাপ্ত অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। পর্যাপ্ত অক্সিজেনের ঘাটতির কারণে সেখানে অবাত শ্বসন হয়। অবাত শ্বসনের কারণে সেখানে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। সেই ল্যাকটিক অ্যাসিডের কারণে হৃৎপিণ্ডের প্রাচীরে ব্যথা হয়। সেই ব্যথার নাম হলো কি? অ্যানজাইনা, প্রাথমিক অবস্থায়। এবং এটা যদি তোমার দীর্ঘমেয়াদী চলতে থাকে, তখন পর্যাপ্ত অক্সিজেন না পেয়ে এখানকার কোষগুলো পর্যাপ্ত শক্তি উৎপন্ন করতে পারে না। পর্যাপ্ত শক্তি উৎপন্ন না করতে পেরে এই কোষগুলো কী হওয়া শুরু হয়? ড্যামেজ হওয়া শুরু হয়, ধ্বংস হওয়া শুরু হয়। এমতো অবস্থায় হৃৎপিণ্ডর মধ্যে তীব্র ব্যথা অনুভূত হয়, যা দম বন্ধ হয়ে যাওয়ার মতো। বুকের মাঝখান থেকে উৎপত্তি হয়ে বাম পাশে পুরাটা ছড়িয়ে গিয়ে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, শেষ পর্যন্ত মারা যেতে পারে। এই রোগটার নাম হলো হার্ট অ্যাটাক। সেম প্রক্রিয়া যদি আরও দীর্ঘদিন চলে, তাহলে হৃৎপিণ্ডের প্রাচীরের বেশ কিছু অংশ, অলিন্দ বা নিলয়ের বেশ কিছু অংশ ড্যামেজ। তো এটা অলিন্দ, এই অলিন্দের বেশিরভাগ জায়গাটা কি হয়ে গেল? ড্যামেজ হয়ে গেল। ড্যামেজ হয়ে যাওয়ার কারণে, ড্যামেজ মানে ক্ষতিগ্রস্ত, কোষগুলো মারা গেছে। কোষগুলো মারা যাওয়ার কারণে হৃৎপিণ্ড আগের তুলনায় শক্তি হারাই ফেলছে। তো আগে যে স্পিডে সে পাম্প করতে পারত, সেই পরিমাণ স্পিডে তার পাম্প করা আর সম্ভব হয় না। অর্থাৎ আগে আমার প্রতি সেকেন্ডে দেহে একবার রক্তের প্রয়োজন হতো, কিন্তু সে দুর্বল হয়ে যাওয়ার কারণে আগের মতো পর্যাপ্ত রক্ত আর দেহে সাপ্লাই দিতে পারে না। তো হৃৎপিণ্ড তার কাজে কি হয়ে গেল? ব্যর্থ হয়ে গেল। পর্যাপ্ত রক্ত সে সাপ্লাই দিতে পারতেছে না। যেহেতু সে ব্যর্থ হলো, কে ব্যর্থ হলো? হৃৎপিণ্ড। তখন এই রোগের নাম হয় কি? হার্ট ফেলিওর। তাহলে এই 3টা রোগের কারণ আমি বর্ণনা করলাম: অ্যানজাইনা, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিওর। এই 3টা রোগের কারণ এইভাবে লেখার পর তারপরে সেখানে তুমি কি লিখবে? লক্ষণ লিখবে, যেটা আমরা পিডিএফ আকারে দিব। তারপর সেখান থেকে তুমি প্রতিকার লিখবে। এগুলো পিডিএফ আকারে দিব, অল্প একটা পয়েন্ট, এখানে বোঝানোর কিছু নাই। আর
এই যে তোমার প্লাকটা তৈরি হলো, এই প্লাক তৈরি হওয়ার প্রক্রিয়ার নাম অ্যাটারোস্ক্লেরোসিস। অ্যাটারোস্ক্লেরোসিস এটা ক নম্বর প্রশ্নের মধ্যে আসে, এটা খুব গুরুত্বপূর্ণ। এখন আসো যে তোমার হৃদরোগের চিকিৎসা। চিকিৎসার মধ্যে একটা হলো যে ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি। আর একটা হলো করোনারি বাইপাস সার্জারি। করোনারি বাইপাস সার্জারি। আর একটা হলো যে তোমার এনজিওপ্লাস্টি। এগুলা হলো হৃৎপিণ্ডের অত্যাধুনিক চিকিৎসা। অর্থাৎ রক্তনালী যদি সম্পূর্ণ ব্লক হয় অথবা 90 থেকে 95% যদি ব্লক হয়, তাহলে এই জাতীয় অপারেশনের মাধ্যমে যেতে হয়। শল্য চিকিৎসা বলে, এই তিনটাই কি অপারেশন সিস্টেম। ওপেন হার্ট সার্জারির ক্ষেত্রে তোমার যেটা হবে সেটা হলো যে স্টারনাম এবং বুক কেটে হৃৎপিণ্ড উন্মুক্ত করে হৃৎপিণ্ডের যে সমস্যা তা দূর করার যে সিস্টেম, সেটা হলো ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি দুই পদ্ধতিতে হয়, একটা অন পাম্প আর একটা হলো অফ পাম্প। অন পাম্পের ক্ষেত্রে হৃৎপিণ্ড রানিং থাকবে, অর্থাৎ তোমার হৃৎপিণ্ডের যে পাম্পিং প্রক্রিয়া এটা চলমান থাকবে, এই চলমান অবস্থায় এই ক্ষেত্রে সার্জারি করা হবে। আর অফ পাম্পের ক্ষেত্রে হৃৎপিণ্ডের কার্যক্রম বন্ধ থাকবে, এটা হলো অফ পাম্প সার্জারি। অফ পাম্পের ক্ষেত্রে তোমার কি হবে, হৃৎপিণ্ডের কার্যক্রম বন্ধ করে রেখে একটা মেশিন লাগানো হবে, হৃৎ ফুসফুস মেশিন। এই হৃৎ ফুসফুস মেশিন ব্যবহার করে তোমার হলো যে কি হৃৎপিণ্ডের কাজ চলবে, কিন্তু মূল হৃৎপিণ্ড যেটা সেটা বন্ধ থাকবে। এই অবস্থায় যদি অপারেশন করা হয় তাহলে সেটা হলো অফ পাম্প সার্জারি। আর অন পাম্পের ক্ষেত্রে হৃৎপিণ্ড তার কার্যক্রম স্বাভাবিকভাবে চলে যেতে থাকবে, আর শল্য চিকিৎসক সে কী করবে, অপারেশন কার্যক্রম চালাইতে থাকবে, সেটা হলো কি অন পাম্প সার্জারি। এটা হলো ওপেন হার্ট সার্জারি সম্পর্কে বর্ণনা গেল। এখন করোনারি বাইপাস, দেখো আমি দেখাইছিলাম যে এইরকম রক্তনালী থাকবে, এই রক্তনালী দিয়ে তোমার হলো কি এই রক্ত হৃৎপিণ্ডের পাশে যাবে। এখন এই রক্তনালীটা তো পুরাটা এরকমই হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, রক্ত এখান দিয়ে আর যেতে পারে না। তখন কি করা হয়, পা থেকে বা হাত থেকে তোমার কিছু রক্তনালী নিয়ে আসা হয়। আনার পর মূল যে করোনারি আর্টারি, যেটা করোনারি ধমনী, তার এখান দিয়ে ছিদ্র করা হয়। তারপর এই ছিদ্র বরাবর ওই অতিরিক্ত রক্তটা যেটা আমরা পায়ে থেকে কেটে আনছি তা লাগাই দেওয়া হয়। ফলশ্রুতিতে এখন রক্ত এই পথ দিয়ে না যেতে পারলেও এই যে বাই রাস্তা দিয়ে সে চলাচল করতে পারে। এর নাম হলো কি করোনারি বাইপাস সার্জারি। আর এনজিওপ্লাস্টির ক্ষেত্রে কি হবে, এনজিওপ্লাস্টির ক্ষেত্রে তোমার হলো যে রক্তনালীর ভিতরে তোমার ক্যাথেটারের মাধ্যমে বেলুন কিংবা রেজার পাঠিয়ে এই যে তোমার ইগুলা তৈরি হয়েছে, কোলেস্টেরলের যে প্লাক তৈরি হয়েছে, সেই প্লাক পরিষ্কার করে রক্তনালীকে ফ্রেশ করে দেওয়া, এটা হলো তোমার এনজিওপ্লাস্টি। সেই ক্ষেত্রে কি হয়, পায়ের রক্ত ছিদ্র করা হয়, ছিদ্র করে সেখানে একটা তারের মাথায় ক্যাথেটার যোগ করে তা কম্পিউটার দিয়ে মনিটরিং করে তোমার কি করা হয়, শল্য চিকিৎসক এই যে স্থানটা আবার প্লাক জমছে সেই স্থানে এটা পাঠানো হয়। ওই ক্যাথেটারের মাথায় অনেক সময় থাকে বেলুন, অনেক সময় থাকে লেজার, অনেক সময় থাকে তোমার এই ব্লেড জাতীয় কিছু, অনেক সময় থাকে তারজালি। এরকম জিনিস পাঠায়া ওই যে তোমার যেখানে ব্লক হয়েছে সেই ব্লক অঞ্চলটা পরিষ্কার করা হয়। এই যে দেখো বেলুন পাঠানো হয়েছে, তার ওই বেলুন দিয়ে সেখানে ঘষে ঘষে এই কোলেস্টেরলগুলো ভেঙে দেওয়া হয় এবং রক্তনালী পরিষ্কার করা হয়। অথবা এর মাথায় এরকম রেজার দেওয়া হয়, ক্যাথেটারের মাথায় রেজার দেওয়া হয়, সেই রেজারটা তোমার কি করে ওই ঘষে ঘষে তোমার প্লাগগুলা দূর করে। অথবা তোমার এগুলোর মাথায় ব্লেড দেওয়া হয়, এই ব্লেড মনে করো যে এইভাবে ঘুরে তোমার হলো যে কোলেস্টেরলগুলো কেটে সুন্দর মতো পরিষ্কার করে রক্তনালীটাকে উন্মুক্ত করে দেওয়া হয়। অথবা তোমার বেলুনের মাথায় এরকম তারজালি বেঁধে দেওয়া হয়, তারপর সেই আক্রান্ত স্থানে এটাকে ঘোরানো হয়, ঘুরাইলে তখন এইখানকার যে প্লাগগুলো ছিল সেগুলো ভেঙে যায় এবং রক্তনালীগুলো কি হয়, পরিষ্কার হয়। এইভাবে এনজিওপ্লাস্টি চিকিৎসার মাধ্যমে
তোমার কি করা যায়, হৃদরোগের উন্নত চিকিৎসা করা যায়। যদি হৃদরোগের উন্নত চিকিৎসা আসে তাহলে এই 3টা পদ্ধতি আলোচনা করবে সংক্ষেপে। তারপরে আরেকটা চিকিৎসা হলো পেসমেকার। এই ক্ষেত্রে কি আমরা জানি আমাদের হৃৎপিণ্ডে যে চাপ তৈরি করে, সেই চাপ তৈরি করার জন্য একটা নোড আছে যার নাম SAN, সাইনোআর্টিয়াল নোড। এইটা তোমার প্রাকৃতিক পেসমেকার হিসেবে কাজ করে। সে কী করে, হৃৎপিণ্ডের প্রাচীরে চাপ তৈরি করে। হৃৎপিণ্ডের প্রাচীরে চাপ তৈরি করার কারণে হৃৎপিণ্ড থেকে পাম্প করে রক্ত বের হয়ে যায়। এখন অনেক সময় দেখা যায় এই এসে নোডটা নষ্ট হয়ে যায় বা ত্রুটিপূর্ণ হয়ে যায়, তখন হৃৎপিণ্ড স্বাভাবিকভাবে তোমার করতে পারে না, হৃদস্পন্দন দিতে পারে না, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ধীরে অথবা স্বাভাবিকের চেয়ে দ্রুত সে কী করতে থাকে, তোমার পাম্প করতে থাকে। এই রোগের নাম অ্যারিথমিয়া। এতে তোমার বুক ধরপড় করে, শ্বাসকষ্ট হয়, বমি হয়, মাথা ঘোরায় এবং অনেক সময় রোগী অজ্ঞান হয়ে মারা যেতে পারে এই অ্যারিথমিয়া হলে। তাহলে স্বাভাবিকের চেয়ে ধীরে অথবা স্বাভাবিকের চেয়ে দ্রুত যদি তোমার হৃদস্পন্দন হয় তাহলে সেই রোগের নাম কি হয়, অ্যারিথমিয়া। আর এর কারণ হলো এসে নোডটা তোমার নষ্ট হয়ে গেছে বা ত্রুটি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তোমার একটা কৃত্রিম পেসমেকার বর্তমানে বিজ্ঞানীরা তৈরি করছে। তাহলে এটা হলো প্রাকৃতিক পেসমেকার, আর এখন যেটা আমরা পড়তেছি এটা হলো কৃত্রিম পেসমেকার। এখন এই কৃত্রিম পেসমেকার কিভাবে বানানো হয়? কৃত্রিম পেসমেকার তোমার 3টা জিনিস দ্বারা বানানো হবে। একটা হলো লিথিয়ামের ব্যাটারি, আর একটা হলো কম্পিউটারাইজড জেনারেটর, আর একটা হলো সেন্সরযুক্ত তার, এই 3টা জিনিসের সমন্বয়ে তৈরি করতে হয় তোমার পেসমেকার। এই ব্যাটারির কাজ হলো জেনারেটরকে শক্তি দেওয়া, আর সেন্সর হলো যে তোমার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সাথে যুক্ত থাকে, হৃৎপিণ্ডের কার্যক্রম মনিটরিং করে এই সেন্সরযুক্ত তার এই জেনারেটর কম্পিউটারাইজড জেনারেটরকে পাঠায়। আর তখন কম্পিউটারাইজড জেনারেটর যেটা আছে বা কম্পিউটার যেটা আছে, তখন সে হৃৎপিণ্ডের কার্যবিধি লক্ষ্য করে হৃৎপিণ্ডের নতুন কার্যক্রমের সিস্টেম সে চালু করে দেয় এবং নিয়মিতভাবে হৃদস্পন্দন তৈরি করে হৃৎপিণ্ডের কার্যক্রম স্বাভাবিক রাখে। তো এই পেসমেকার সেন্সরযুক্ত তারের উপর ভিত্তি করে 3 রকম হয়। এক প্রকোষ্ঠী, এক্ষেত্রে সেন্সরযুক্ত তার একটা থাকে, লিড একটা থাকে, এই তারকে লিড বলে। আর যদি 2টা থাকে তাহলে দ্বিপ্রকোষ্ঠী পেসমেকার, আর যদি 3টা থাকে এই তার তাহলে তাকে বলা হয় ত্রিপ্রকোষ্ঠী পেসমেকার। তো একটা থাকলে শুধুমাত্র মানে এক প্রকোষ্ঠী পেসমেকার শুধুমাত্র তোমার ডান অলিন্দ ক্ষতিগ্রস্ত হলে ব্যবহার করা হয়। ডান নিলয় যদি তোমার ক্ষতিগ্রস্ত হয় তাহলে দ্বিপ্রকোষ্ঠী পেসমেকার ব্যবহার করা হয়। ডান অলিন্দ, ডান নিলয় এবং বাম নিলয়, এই 3টা অংশ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ত্রিপ্রকোষ্ঠী পেসমেকার ব্যবহার করা হয়। একটা পেসমেকার 5 থেকে 10 বছর একটা মানুষকে মনে করা স্বাভাবিকভাবে বাঁচতে সাহায্য করে। এই ক্ষেত্রে কাজ কিভাবে হবে, এই তারগুলা হৃৎপিণ্ড এবং শরীরের কার্যক্রম মনিটরিং করে যে এখন হৃৎপিণ্ডের হার্টবিটটা কত আছে, তারপরে এখন আমি কি কাজ করতেছি, ব্যায়াম করতেছি, তাহলে ব্যায়াম করার সময় হৃদস্পন্দন বানানো দরকার। এই সংবাদ সে এই জেনারেটরকে দেয়, জেনারেটর তখন এটা মনিটরিং করে হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। এইভাবে পেসমেকার কি করে, আমাদের দেহে কাজ করে। এই হলো যে তোমার পেসমেকার সম্পর্কে ধারণা। তো সেই সিকিউ টাইপের প্রশ্ন, এর সাথে একটা প্রশ্ন আমি অ্যাড করে দিতেছি, 12 নম্বর কোশ্চেন। মানুষের রক্ত সংবহন দ্বিচক্রীয়, ব্যাখ্যা করো। দ্বিচক্রীয় ব্যাখ্যা করো। এই কয়েকটা প্রশ্ন তুমি যদি পড়ো তাহলে এই অধ্যায় থেকে দেখো আমি এগুলো পড়াইছি কিনা। রক্তকণিকাগুলোর মধ্যে তুলনা আমি পড়াইছি। শ্বেত রক্তকণিকার প্রকারভেদ পড়ানো হয়েছে, রক্তের কাজ পড়বা, রক্ত তঞ্চন প্রক্রিয়া পড়ানো হয়েছে, রক্তবাহিকে রক্ত জমাট বাঁধে না কেন সেটা পড়াইছি, হৃৎপেশির গঠন প্রক্রিয়া পড়াইছি, হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়া পড়াইছি, কার্ডিয়াক চক্র পড়াইছি, মায়োজনিক নিয়ন্ত্রণ পড়াইছি, হৃদরোগ ও চিকিৎসা পড়াইলাম, পেসমেকার পড়াইলাম, দ্বিচক্রীয় সংবহনের ব্যাখ্যা আমরা দিছি।
তাহলে এই কয়েকটা প্রশ্ন নিয়েই আমাদের এখন কি হইব যে যত যত তোমার প্রশ্ন আসছে এখন পর্যন্ত, আর এই প্রশ্নের সাথে কম্পেয়ার করে দেখো যে ঘুরে ফিরে এই প্রশ্নগুলোই আসছে, এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের প্রশ্ন সলভ হয়ে যাবে। দেখো কোশ্চেন, উদ্দীপকে দ্বি অবতল কার বেলায় পড়ছিলাম? লোহিত রক্তকণিকার বেলায় পড়ছিলাম। তাহলে এটা এবং নিউক্লিয়াসবিহীন এই বৈশিষ্ট্য কি লোহিত রক্তকণিকার ভিতরে পড়ি নাই? তাহলে ওইগুলা যদি পড়ে থাকি আর ওইগুলা যদি তোমরা কষ্ট করে পড়ে থাকো তাহলে এই উদ্দীপক ধরা কি তোমাদের জন্য কঠিন হবে? একদমই না। তাহলে এটা কি বলতেছে? আরবিসির কথা বলতেছে। আরবিসি অনিয়তকাল নিউক্লিয়াস যুক্ত, তাহলে নিউক্লিয়াস থাকে কার ভিতরে? শ্বেত রক্তকণিকার ভিতরে, এবং তার আয়তন আকার কি? অনির্দিষ্ট, আমি বলছিলাম পড়ানোর সময়। তাহলে এটা হলো ডব্লিউবিসি। আর রড আকৃতির নিউক্লিয়াসবিহীন, তাহলে রড আকৃতির নিউক্লিয়াসবিহীনকে অনুচক্রিকা, তাহলে এটা হলো প্লাটিনেট, অনুচক্রিকা। এখন প্রশ্ন, গ্রুপ এতে বিদ্যমান রঞ্জক পদার্থের শ্বসনিক ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে গ্রুপ এতে কে আছে? লোহিত রক্তকণিকা। আমরা যখন পঞ্চম অধ্যায় পড়ছিলাম শ্বসন ও শ্বাসক্রিয়া, সেখানে তোমার বলছিলাম শ্বসনে শ্বাসরঞ্জকের ভূমিকা, ওই অংশটুকু এখানে আলোচনা করে দিলেই উত্তর হয়ে যাবে। বি ও সি এর উপাদানগুলো মানুষের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ বি এবং সি এর যে কাজ আছে, লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার কাজ, এই কাজ বর্ণনা করে দিলেই এর উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, ফারিনের হাত আপেল কাটতে গিয়ে কেটে গেল, এর ফলে সেখান থেকে লাল তরল পদার্থ বের হলো, এতে কোন ধরনের ওয়াই আকৃতির জৈব রাসায়নিক পদার্থ আছে যা তার দেহের রোগের প্রতিরোধ করে? তাহলে দেখো, লাল বর্ণের যে তরলটা বের হলো সেটা হলো কি? রক্ত। এখন প্রশ্ন, এই লাল তরল পদার্থ বন্ধ হওয়া, তাহলে রক্ত পড়া বন্ধ হওয়ার নাম কি? রক্ত তঞ্চন প্রক্রিয়া। তাহলে এখানে কোনটা বর্ণনা করতে হবে? রক্ত তঞ্চন প্রক্রিয়া বর্ণনা করা হবে। তাহলে ওয়াই আকৃতির জৈব রাসায়নিক পদার্থ যা রোগ প্রতিরোধ করে তার নাম হলো কি? তার নাম হলো অ্যান্টিবডি। বুঝতে পারছো? আর এই পড়াটার উত্তর আছে 10ম অধ্যায়, এটা একটা কম্বাইন্ড কোশ্চেন। তারপরে দেখো, পেরিকার্ডিয়াম কে? এটা দাঁড়াচ্ছে হৃৎপিণ্ড, এল প্লোরা মানে এটা ফুসফুস। তাহলে তোমার হৃৎপিণ্ড থেকে এই ফুসফুস থেকে হৃৎপিণ্ডে কি আসতেছে? অক্সিজেন। আবার হৃৎপিণ্ড থেকে ফুসফুসে কি যাইতেছে? কার্বন ডাইঅক্সাইড। এই গতিপথ এখানে দেখানো হয়েছে। উদ্দীপকের কে অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তাহলে কে কে? হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করতে হবে। ওই যে আমি যে চিত্র দিয়ে তোমার রক্ত সঞ্চালন বোঝাইলাম, ওইটাই হলো হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র, ওইটা দিতে হবে। উদ্দীপকের উল্লিখিত রক্তের গতিপথ বিশ্লেষণ করো। ওই যে হৃৎপিণ্ডের ভিতর দিয়ে যে রক্ত সঞ্চালিত কিভাবে হয়েছে, তীর চিহ্ন দিয়ে আমি কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের যে প্রবাহ দেখাইছি, ওই চিত্র এঁকে এই প্রবাহ দেখাইলেই আর এই আমি যে বর্ণনাটা বলছিলাম সেই বর্ণনাটা করলেই এর উত্তর হয়ে যাবে। মানব দেহের রক্ত সঞ্চালনে কেন্দ্রীয় অঙ্গটি বিশেষ কতগুলো পেশি ও নোডের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। বলছিলাম স্বয়ংক্রিয় কথা উল্লেখ থাকলে সেটা হবে কি? মায়োজেনিক নিয়ন্ত্রণ। আর এই যে কতগুলো পেশি, সংযোজী পেশি, 4টা পেশির কথা বলছিলাম, ওগুলোর মধ্যে 2টা নোড ছিল, এসি নোড, এবি নোড। উদ্দীপকের উল্লিখিত অঙ্গটির লম্বচ্ছেদ, তার মানে কি? হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করা। উদ্দীপকের উল্লিখিত অঙ্গটি নিয়ন্ত্রণে নোড ও পেশির ভূমিকা, ওই যে 4 প্রকার পেশির বর্ণনা দিয়ে দিলাম, মায়োজেনিক নিয়ন্ত্রণ, সেটা বর্ণনা দিয়ে দিবে, এটার উত্তর হয়ে যাবে। মানব দেহের একটি অঙ্গ যা সংকোচন প্রসারণের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সঞ্চালন করে, সেটা কি? হৃৎপিণ্ড। কিছু রূপান্তরিত হৃৎপেশির মাধ্যমে এই সংকোচন প্রসারণ স্বয়ংক্রিয়ভাবে হয়। তাহলে স্বয়ংক্রিয় কথা বলছে, তার মানে কি? মায়োজেনিক নিয়ন্ত্রণ। উদ্দীপকে উল্লিখিত অঙ্গের লম্বচ্ছেদ, তার মানে কি? হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। উদ্দীপকের শেষোক্তটি এই যে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়, তার মানে কি? মায়োজেনিক নিয়ন্ত্রণ পদ্ধতি বর্ণনা করতে হবে। মানব হৃৎপিণ্ড একটি স্বয়ংক্রিয় পাম অঙ্গ যা একটি পর্যায়ক্রমিক চক্রের মাধ্যমে, এই যে চক্র আছে তার মানে কি? কার্ডিয়াক চক্র। এখন প্রশ্ন হলো, উদ্দীপকে উল্লিখিত চক্রটি ব্যাখ্যা করো, তার মানে কার্ডিয়াক চক্র ব্যাখ্যা করতে হবে। উদ্দীপকের শেষ লাইনটি যথাযথভাবে করো। তাহলে ফুসফুস ওই ব্যক্তির পরিশোধনের একটি উল্লেখযোগ্য ভূমিকা, কারণ ফুসফুসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাওয়ার পর এই ফুসফুস কি করে? কার্বন ডাইঅক্সাইড রেখে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে
পাঠায়। আর এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত হলো বিশুদ্ধ রক্ত, আর এই অক্সিজেন আমাদের শরীরের বিভিন্ন জায়গায় প্রবাহিত হয়ে বিভিন্ন কোষের ভিতরে গিয়ে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে আমাদের সুস্থ রাখে। এখন দেখো যে কিছু এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করি। কোন শ্বেত রক্তকণিকায় হেপারিন থাকে? পড়ানোর সময় বলে দিয়েছিলাম বেসোফিল। তাহলে মানুষের প্রতি 100 মিলিমিটার রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? 16। স্বাভাবিক অবস্থায় রক্ত জমাট বন্ধ না হওয়ার জন্য দায়ী প্রোটিনটি কোথা হতে নিঃসৃত হয়? তাহলে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় কে? হেপারিন। আর সেই হেপারিন কোথা থেকে নিঃসৃত হয়? বেসোফিল থেকে। কোন রক্তকণিকা হেপারিন ক্ষরণ করে? একই প্রশ্ন, বেসোফিল। বাম নিলয় থেকে মহাধমনী, মহাধমনী থেকে অঙ্গতন্ত্র, তারপরে মহাশিরা, তারপর আবার ডান অলিন্দে ফেরত আসে। তাহলে এই যে গতিপথ, এই গতিপথটা কোন ধরনের গতিপথ? এটা হলো তোমার সিস্টেমিক গতিপথ। এই যে এখানে আছে সিস্টেমিক গতিপথ। কারণ আমরা জানি হৃৎপিণ্ড থেকে সারা দেহ, সারা দেহ থেকে আবার হৃৎপিণ্ড, এটা হলো কি সিস্টেমিক। যদি হৃৎপিণ্ড থেকে ফুসফুস হইতো তাহলে সেটা পালমোনারি হইতো। তাহলে কার্ডিয়াক চক্রের কোন দশায় প্রথম হৃদ শব্দ সৃষ্টি হয়? তাহলে তোমার আমি বলছিলাম হৃদ শব্দ কোনগুলো? লাভ, ডাব। তাহলে লাভ তৈরি হবে কোথায়? সিস্টুলে। আর ডাব হবে কোথায়? তোমার হলো ডায়াস্টুলে। আর সিস্টুল আর ডায়াস্টুল কোন ক্ষেত্রে হবে? তোমার হলো ভেন্ট্রিকুলের। ভেন্ট্রিকুলের সিস্টুল আর ভেন্ট্রিকুলের ডায়াস্টুল, এখানে তোমার শব্দ উৎপন্ন হবে। তাহলে ভেন্ট্রিকুলের সিস্টুলে প্রথম শব্দ উৎপন্ন হবে লাভ, ভেন্ট্রিকুলের ডায়াস্টুলে দ্বিতীয় শব্দ উৎপন্ন হবে ডাব। করোনারি ধমনী রক্ত সংবহন করে কোথায়? করোনারির ধমনী রক্ত সংবহন করে হৃৎপিণ্ডের মধ্যে। এই কিছুক্ষণ আগে আমরা পড়াইলাম হৃদরোগ সম্পর্কে যখন পড়লাম। নিচের কোনটি সঠিক গতিপথ? এস এ নোট থেকে এবি নোট, এবি নোট থেকে তোমার বান্ডল অফ হিস, বান্ডল অফ হিস থেকে পার্কিনজি তন্তু। তাহলে খ হবে সঠিক উত্তর। হৃদবিষের ক্ষেত্রে কোনটি সঠিক? হৃদপেশির ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো, সার্কোপ্লাজম স্বল্প পরিমাণ, এতে কোনো নিউরন থাকে না, নিউক্লিয়াস অসংখ্য, মাকো আকৃতির। এই তিনটাই হৃদপেশির ক্ষেত্রে সঠিক। নিউরন থাকে না, এই নিউরন থাকে না, এটাও সঠিক। তারপরে মাকো আকৃতি, নিউক্লিয়াস অসংখ্য, এইটা ভুল, একটা মাত্র নিউক্লিয়াস থাকে। সঠিক তথ্য নিউরন থাকে না। কার্ডিয়াক চক্রের কোন দশার সময়কাল 0.1 সেকেন্ড? সেটা হলো কি? সেটা হলো অলিন্দের সিস্টুল। কোনটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে? তোমার রক্তনালীর সংকোচন ঘটাবে সেরোটোনিন। করোনারি ধমনী রক্ত সংবহন করে কোনটিতে? এটা আমরা কিছুক্ষণ আগেই পড়ছি, হৃৎপিণ্ডে। নিচের কোন ক্রমটি সঠিক? তোমার পালমোনারি শিরা, বাম ভেন্ট্রিকল, এটা না, পালমোনারি শিরা থেকে বাম ভেন্ট্রিকল, তারপরে বাম অ্যাট্রিয়াম, অ্যাওয়ার্টা, এটা ভুল। পালমোনারি শিরা থেকে বাম অ্যাট্রিয়াম, তারপরে বাম ভেন্ট্রিকল, তারপরে অ্যাওয়ার্টা, এটা হলো সঠিক গতিপথ। কারণ হলো পালমোনারি শিরা দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে, বাম অলিন্দ থেকে বাম নিলয়ে, বাম নিলয় থেকে কোথায়? মহাধমনী দিয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে। তারপরে আসো, হিমোস্ট্যাটিক প্লাগ গঠন করে কোনটি? হিমোস্ট্যাটিক প্লাগের কথা আমি বলছিলাম, সেটা হলো থ্রম্বোসাইট, মানে অনুচক্রিকা। বাবা ও মা উভয়ের রক্তের গ্রুপ এবি হলে সন্তানের রক্তের গ্রুপ এবি হওয়ার সম্ভাবনা কতটুকু? এটা তোমার বংশগতি অধ্যায় থেকে প্রশ্ন, এটা এখন আমরা আলোচনা না করি। রক্তের গতিপথের ক্ষেত্রে কোনটি সঠিক? রক্তের গতিপথের ক্ষেত্রে সঠিক হলো তোমার প্রথমে রক্ত কোথায় প্রবেশ করবে? ডান অলিন্দে। তারপর সেখান থেকে কোথায় যাব? ডান নিলয়। তারপর সেখান থেকে যাব হলো ফুসফুস, ফুসফুস থেকে সারা দেহে যাবে না। তারপরে তোমার এখানে বাম অলিন্দ, বাম অলিন্দ থেকে বাম নিলয়, তারপর ফুসফুস, এটাও ভুল। তারপর ডান নিলয়, সারা দেহ, তারপর ডান নিলয় থেকে সারা দেহ, তারপর ডান অলিন্দ, তারপর ফুসফুস, এটাও না। বাম নিলয়, বাম নিলয় থেকে কোথায় গেল? ফুসফুসে গেল না, বাম নিলয় থেকে ফুসফুসে যাবে না। ডান নিলয় থেকেও সারা দেহে যাবে না। বাম অলিন্দ থেকে এখানে প্রশ্ন ভুল আছে নাকি? ডান অলিন্দ থেকে ডান নিলয়, তারপর সেখান থেকে ফুসফুস, ফুসফুস থেকে তোমার হলো যে আবার পুনরায় হৃৎপিণ্ডে প্রবেশ করে তারপর সারা দেহে যাবে। তাহলে এটারে স্বাভাবিকভাবে সঠিক উত্তর ধরতে হবে। এখন SAN এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? সাইনোয়াট্রিয়াল নোট, এটি বাম অ্যাট্রিয়ামে অবস্থিত। তারপর সৃষ্ট তরঙ্গের গতিপথ SAN হতে পার্কিনজি তন্তু, বান্ডল অফ হিস,
এই তথ্যটা ভুল। এটি হৃদচক্র নিয়ন্ত্রণ করে না, এর কার্যকারিতা কমে গেলে ক্লান্তি ও শ্বাসকষ্ট অনুভব হয়, এটা সঠিক। মাইক্রোফেজের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? কলায় অবস্থান করে পরিণত নিউট্রিফিল পুঁজ হিসেবে দেহের বাইরে নিষ্কাশিত হয়, এটা সঠিক। 20 নম্বর, হৃদস্পন্দনে অ্যাট্রিয়ামের সিস্টুল। অ্যাট্রিয়ামের সিস্টুল হলো তোমার 0.1 সেকেন্ড। পাইরোজেন কি জাতীয় পদার্থ? পাইরোজেন হলো যে তোমার প্রোটিন জাতীয় পদার্থ। বাইকাসপিড কপাটিকার অবস্থান কোথায়? বাইকাসপিড কপাটিকার অবস্থান হলো যে বাম নিলয় ও বাম অলিন্দের সংযোগস্থলে, তাহলে বাম অলিন্দ বাম নিলয়ের সংযোগস্থলে। ঠিক আছে, ধন্যবাদ। যে প্রশ্ন দিছি সেই প্রশ্নের নোট আমরা দিব, সেই নোট ফলো করবে আর লেকচারটা ফলো করে একটু বোঝার চেষ্টা করবে, 100% কমন করবে ইনশাল্লাহ।